বেসামাল প্রণয়াকাঙ্ক্ষা। কলমে ফারিসাতা মেহনাজ। পর্ব 16 থেকে 20। আজকে সকাল বেলা আরশি সবার আগে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। কালকে সকালে অভ্রকে দেখে আসার পরে আজিজ শিকদারের কাছে কতই না বায়না করলো আবার অভ্রকে দেখতে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হলো না। তিনি এক বাক্যে আরশিকে বার্ন করে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। তাই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছে অভ্রকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসার জন্য আজিজ শিকদারের সাথে হসপিটালে যাবে। তাই আরশি একেবারে রেডি হয়ে নিচে নামার পরে দেখতে পেল তাসলিমা বেগম আর ফাহিমা বেগম সবার জন্য সকালের নাস্তা টেবিলে সাজাচ্ছেন। ফাহিমা বেগম আরশিকে দেখতে পেয়ে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। তাসলিমা বেগমকে ইশারা দিয়ে আরশিকে দেখাতেই তাসলিমা বেগম কিছুটা অবাক হয়ে আরশিকে জিজ্ঞেস করল, আজকে এত সকাল সকাল উঠলি যে? তৈরিও হয়ে গেছিস দেখছি। আজকে কি কলেজে তাড়াতাড়ি ক্লাস আছে? আরশি চেয়ার টেনে বসতে বসতে বলল, আরে না, বড় বাবা একটু পরে অভ্র ভাইকে বাড়িতে নিয়ে আসার জন্য হাসপাতালে যাবে না, আমিও তার সাথে তখন যাব। তাই আগে ভাগেই তৈরি হয়ে বসে আছি, যেন না নিয়ে যাওয়ার জন্য কোনো বাহানা না দিতে পারে। আরশির কথার মাঝখানেই বাড়ির প্রায় সবাই ডাইনিং টেবিলে চলে এসেছে। ফাহিম তাসফিয়াকে দেখিয়ে 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 আরশির পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। তাসফিয়াও গিয়ে আরশির অপর পাশের খালি চেয়ারটায় বসে পড়ল। ওদের এমন হিংসুটে কার্যকলাপ দেখে তাসলিমা বেগম মুচকি হাসলেন। আজিজ শিকদার আর আলতাফ শিকদার খাবার টেবিলে এসে বসতেই তাসলিমা বেগম আর ফাহিমা বেগম মিলে সকলকে খাবার বেড়ে দিলেন। সকলকে খাবার দেওয়ার শেষে নিজেরাও সকলের সাথে খেতে বসে পড়লেন। আজিজ শিকদার খেতে খেতে দু একবার আরশির দিকে আচোখে তাকালেন। আরশি সেটা লক্ষ্য করে তাকে উদ্দেশ্য করে বলল, কিছু বলবে বড় বাবা? আজিজ শিকদার গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, এত সকালে তৈরি হয়ে বসে আছো যে, কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? আরশি হাসি মুখে বলল, হ্যাঁ। আরশির জবাব শুনে আজিজ শিকদার পাল্টা প্রশ্ন করলেন, তা কোথায় যাবে? কেন তোমাদের সাথে? আমাদের সাথে মানে? কেন তোমরা না একটু পরে অভ্র ভাইকে আনতে হসপিটালে যাবে? আমিও তোমাদের সাথে যাব বড় বাবা, প্লিজ না করো না। কালকেও তোমরা আমাকে নিয়ে যাওনি, আজকে আমাকে তোমাদের সাথে নিয়ে যেতেই হবে বলে রাখলাম। আরশির কথা শুনে আলতাফ শিকদার চোখে মুখে কাঠিন্য ভাব এনে মেয়েকে কিছুটা ধমকের সুরে বললেন, তোমাকে হাসপাতালে যেতে হবে কেন? অভ্রকে তো আমরা বাড়িতেই নিয়ে আসব, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তোমার পড়ালেখার কি খবর? নাকি সব জলে ভাসিয়ে দিয়েছ? পড়ি তো আব্বু, তুমি শুধু দেখো না। তাসুপুকে জিজ্ঞেস করো, আমি তো প্রতিদিন সন্ধ্যাবেলা পড়তে বসি, তুমি তো তখন বাড়িতে থাকো না, তাই দেখো না। তাসফিয়া আরশির কথায় সাই দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ সেজো চাচ্চু, আরশি তো প্রতিদিনই পড়ে, আমরা সকলে একসাথে পড়াশোনা করি, করলেই ভালো, সবকিছু পরীক্ষার ফলাফলেই প্রকাশ পাবে। হ্যাঁ সেটাই, ইনশাআল্লাহ ভালো ফলাফলই হবে। তাহলে আব্বু আমি তোমাদের সাথে অভ্র ভাইকে আনতে চাই, প্লিজ আব্বু। আলতাফ শিকদার মেয়ের কথার জবাবে কিছু বলবেন তার আগেই তাসফিয়া আরশিকে বলল, না রে আরশি, তোর ভাইয়াকে আনতে হসপিটালে আর যাওয়া হবে না। আরশি তাসফিয়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করল, কেন? কেন? তাসফিয়া জুস খেতে খেতে বলল, কালকের রাতে আনা আমাকে কল করেছিল, তোর ফোন নাকি বন্ধ ছিল তাই। ও আমাকে বলেছে তোদের ক্লাসের যে নতুন স্যার এসেছে সে নাকি তুই কালকে কলেজে যাসনি বলে তোর খোঁজ করছিল। ডাইনিং টেবিলের সবাই খাচ্ছে আর আরশি তাসফিয়ার কথা শুনছে। আরশি তাসফিয়ার কথা শুনে উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, কেন? আমার খোঁজ কেন করবে? তাসফিয়া কিছুটা হেয়ালির স্বরে বলল, তুই কালকে কলেজে যাসনি তো, তাই তোকে পুরস্কার দিবে বলে খুঁজছিল হয়তো। মজা করিস না তো তাসুপু, আগে বল আনায়া কি বলল? বলছি, তোদের ক্লাসে তোদের নতুন টিচার বোধহয় রুল করেছে যে তার ক্লাসে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। মানে এটা বলেছে যে অন্য কোনো স্যারের ক্লাস না করলেও তোকে তার ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করতে হবে। ধুর, এটা আবার কেমন নিয়ম? আমি আজকে কলেজে যাব না, প্লিজ বড় বাবা, স্যারকে ফোন দিয়ে একটু বলে দাও। আরশি আজিজ শিকদারের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো বলতে লাগলো, না মামুনি, তুমি কলেজে যাও, সামনে তো তোমাদের পরীক্ষা, এই সময়ে ক্লাস মিস দেয়া কি তোমার পড়াশোনার জন্য ভালো হবে বলো? এই সময়ে স্যাররা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ নোটস দেয়, তুমি যদি কলেজে না যাও তাহলে সেগুলো কোথা থেকে পাবে তুমি? একটা দিনের তো ব্যাপার, কালকে থেকে একদম রেগুলার কলেজে যাব, আর আজকের পড়াটা না হয় আমি বিকেলে আনার কাছ থেকে জেনে নেব। প্লিজ বড় বাবা, তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হলে আব্বুও আর বারণ করবে না। প্লিজ বড় বাবা, প্লিজ, তুমি স্যারকে ফোন করে বলে দাও যে কালকে থেকে রেগুলার কলেজে যাব।
আচ্ছা ঠিক আছে, থামো থামো, তোমার স্যারের নম্বর দাও। নম্বর আছে তো? অজিত শিকদারের কথা শুনে আরশি খুশিতে গদগদ হয়ে বলল, আমার কাছে না থাকলেও কলেজ গ্রুপে নিশ্চয় আছে। আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি, তুমি খেতে থাকো। এটা বলেই আরশি এক দৌড়ে তার রুমে চলে গেল তার ফোন আনার জন্য। আরশি নিজের রুমে এসে ফোন খোঁজা শুরু করল। পরশুদিন রাত থেকে তার সাথে তার ফোনের সংযোগ বিচ্ছিন্ন। কালকে সারাদিন অভ্রের চিন্তাতে ফোনের কথা তার মাথায়ও আসেনি। একটু খোঁজাখুঁজি করার পরেই বিছানার এক কোণে আরশি তার ফোনটা পেয়ে গেল। ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই অন করতেই আনার আইডি থেকে আসা কিছু মেসেজের নোটিফিকেশন ফোনের স্ক্রিন দখল করে নিল। আনা এক ক্লিকে সব মেসেজ নোটিফিকেশন ক্লিয়ার করে কলেজের মেসেঞ্জার গ্রুপে ঢুকল। গ্রুপে কলেজের সকল স্যারের নম্বর পিন করা আছে। আনা একটা খাতা এনে সেখানে আদ্রের নম্বরটা তুলে নিল। রুমের আধখোলা পর্দার ফাঁকগুলে সূর্যের আলো এসে পড়ছে কাচের দেয়ালের ওপাশে থাকা ছোট্ট জিম কর্নারটায়। দেয়ালজোড়া আয়না, চকচকে ডাম্বেল, ট্রেডমিল, সব মিলিয়ে জায়গাটা যেন এক নিখুঁত সাজানো কোণ। রুমের এই কর্নারটা আদ্রের সব থেকে পছন্দের। একটা কাচের দেয়াল দিয়ে জিম কর্নারটা রুমের থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আদ্র কালো স্লিভলেস টি শার্টে জিম করতে ব্যস্ত। ঘামে তার গলা অবধি ভিজে গেছে। তার পেশি টানটান, বুকের ওঠানামা ছন্দময়, আর প্রতিবার ভারী ডাম্বেল তোলার কারণে তার বাহুর পেশিদ্বয় বারবার সংকুচিত, প্রসারিত হচ্ছে। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে আদ্র বাহুদয়ে থেমে গেল। সে উঠে একটা তোয়ালে নিয়ে তার শরীরের ঘাম মুছতে মুছতে ফোনের দিকে এগুলো। ফোনটা হাতে নিতেই তার চোখের সামনে এক পরিচিত নম্বর ভেসে উঠল। আদ্র কপালে দুস্তর ভাঁজ ফেলে ফোন রিসিভ করল। আদ্র অজিত শিকদারের ফোন তুলতেই অজিত শিকদার বাড়ির সকলকে চুপ থাকতে বললেন। হ্যালো স্যার। অজিত শিকদার। হ্যালো, আদ্র স্পিকিং। কে বলছেন? আদ্র, আমি আরশিয়া শিকদারের গার্জিয়ান বলছি। অজিত শিকদার। আদ্র আরশিকে না চেনার ভান করে বলল, কোন আরশিয়া শিকদার? আপনার স্টুডেন্ট আরশিয়া শিকদার, ইন্টার দ্বিতীয় বর্ষের। অজিত শিকদার। ও হ্যাঁ হ্যাঁ, জি বলুন। আদ্র, আসলে স্যার, আমাদের বাড়ির একজন আপাতত হাসপাতালের ভর্তি, যার কারণে আজকে আরশির কলেজে যাওয়া সম্ভব হচ্ছে না। আপনি নাকি নিয়মিত ক্লাসে যাওয়ার জন্য বলেছেন। ও না হোক কালকে থেকে রেগুলার ক্লাসে যাবে স্যার। কোনো সমস্যা নেই তো? অজিত শিকদার। অজিত শিকদারের কথা শুনে আদ্রের রাগ হলো। মনে মনে আরশির পিঠে 2-3 খা লাগিয়ে দিতেও ইচ্ছে হলো। সে ভালো করেই জানে অভ্র হাসপাতালের ভর্তি। আর অভ্রের জন্যই যে আরশি ক্লাসে আসতে চাইছে না, আর তার কারণেই অজিত শিকদারকে দিয়ে তাকে ফোন করাচ্ছে সেটাও সে ভালোই বুঝতে পারছে। আপাতত আরশিকে মারার তীব্র ইচ্ছে বালি চাপা দিয়ে আদ্র কপাল চুলকে বলল, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দেখুন, আপনাদের বাড়ির একজন অসুস্থ। সে যেই হোক, আমার স্টুডেন্ট তো আর অসুস্থ নয়, তাই না? তাই ওকে কলেজে পাঠিয়ে দিলেই ভালো হয়। কালকেও কলেজে আসেনি। সামনেই ওদের প্রি টেস্ট পরীক্ষা। এখন থেকে ভালো প্রিপারেশন না নিলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। আর আমি থাকতে আমার কোনো স্টুডেন্ট খারাপ রেজাল্ট করবে, এটা আমি মানব না। যদি প্রি টেস্টে খারাপ ফলাফল করে, তাহলে কিন্তু আপনাদের মেয়েকে আমি টেস্ট পরীক্ষায় বসতে দিব না। এবং এটাই আমার ফাইনাল ডিসিশন। আশা করি একজন ভালো গার্জিয়ান হিসেবে আপনি সবটা বুঝবেন, আর ওকে কলেজে পাঠিয়ে দিবেন। ভালো থাকবেন। এগুলো বলেই আদ্র অজিত শিকদারকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। আরশি খুশির খবর শোনার জন্য অধীর আগ্রহে অজিত শিকদারের মুখপানে তাকিয়েছিল। অজিত শিকদার কান থেকে ফোনটা নামাতেই আরশি উৎফুল্ল চিত্তে অজিত শিকদারকে জিজ্ঞেস করল, বড় বাবা, স্যার কি বলল? অজিত শিকদার ফোনটা টেবিলের ওপরে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মামুনি তুমি কলেজে যাও। অভ্রকে আমি আর তোমার আব্বু গিয়ে নিয়ে আসবো। অজিত শিকদারের কথা শুনে আরশির মুখ চুপসে একটুখানি হয়ে গেল। স্যার কি বলল বড় বাবা? তুমি এমন বলছো কেন? আমি তো বললামই, কালকে থেকে রেগুলার কলেজে যাব। তোমার স্যার ভীষণ বদমেজাজি মনে হয়, তাই না? হয়তো। নতুন স্যার তো, ঠিক জানি না। আমার তো তার কথা শুনে তাকে বদমেজাজিই মনে হলো। আমার কোনো কথাই ঠিকঠাক ভাবে শুনল না। একদম কাঠখোট্টা ভাবে বলল, তোমাকে যেন কলেজে পাঠিয়ে দেই। প্রি টেস্ট পরীক্ষায় খারাপ ফলাফল করলে তোমাকে নাকি টেস্ট পরীক্ষায় বসতে দিবে না। আরশি চোখে মুখে একরাশ দুঃখ এনে বলল, তাহলে তাহলে কি হবে বড় বাবা? অজিত শিকদার কিছু বলার আগেই আলতাফ শিকদার বলে উঠলেন, কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কলেজে যাও। কিন্তু আব্বু। আলতাফ শিকদার মেয়েকে এক ধমক দিয়ে বললেন, একদম চুপ। আর একটা কোথাও না। চুপচাপ গিয়ে রেডি হয়ে কলেজে যাও। আরশি বাবার ধমক শুনে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিজের রুমের দিকে যাওয়া শুরু করল। রুমে যেতে যেতে আরশি মনে মনে আদ্রকে কয়েক দফা ঝাড়ি দিল।
অভ্র হসপিটালের বিছানায় শুয়ে শুয়ে নিজের ফোনে আরশির ছোটবেলার একটা ছবি বারবার জুম করে দেখছিল আর মুচকি হাসছিল। তৎক্ষণাৎই রুমে আরশ ঢুকল। অভ্র একা একা হাসতে দেখে আরশ কপাল কুঁচকে তাকে প্রশ্ন করল, কি হলো অভ্র? অ্যাক্সিডেন্টে কি মাথার তার সব ছিঁড়ে গেছে? একা একা হাসছিস কেন? অভ্র মুখে আগের মতোই হাসি বিদ্যমান রেখে বলল, ছিঁড়ে গেছে ভাই। সত্যি সব তার ছিঁড়ে গেছে। একটা মানুষ এতটা কিউট হয় কি করে ভাই? বলতো, যত দেখি ততই ভাল লাগে। যত সময়ই দেখি না কেন, দু চোখের তৃষ্ণা যেন কিছুতেই মিটতে চায় না। নিশ্চয়ই ওর মধ্যে এমন কোনো শক্তি আছে যেটা আমাকে ওর থেকে চাইলেও দূরে যেতে দিচ্ছে না। বড্ড মায়া পড়ে গেছে মেয়েটার ওপর ভাই। হে মার বাঁধন এ জন্মে বোধ হয় না যে ছিন্ন করা সম্ভব হবে। আরশ অভ্রের কথা শুনে বলল, বাহ বাহ, অ্যাক্সিডেন্টের পর দেখি আরশির জন্য তোর ভালোবাসার পরিমাণ আরো বেড়ে গেছে। একেবারে প্রকৃত প্রেমিক পুরুষ হয়ে গেছিস দেখছি। তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে ভালোই হয়েছে, বলিস কি? অভ্র আরশের কথায় মাথা নাড়িয়ে বলল, তা হয়েছে বলতে পারিস। কিন্তু তুই এত সকাল সকাল হাসপাতালের? আরশ অভ্রের জন্য আনা খাবারগুলো অভ্রের হাতে দিয়ে বলল, অফিসে যাচ্ছিলাম। ভাবলাম তোকে দেখে আর মায়ের বানানো খাবারগুলো তোকে দিয়েই না হোক, এখান থেকে অফিসে যাব। তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে মা নিজের হাতের খাবারগুলো তোর জন্য বানিয়ে পাঠিয়েছে। বাহ, ভালোই তো। আন্টির হাতের রান্নার যে টেস্ট, উম্মাহ, ছোটবেলায় একবার খেয়েছিলাম, এখনো জিহ্বায় সেই স্বাদ লেগে আছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি জানি তো মায়ের হাতের খাবার তোর ভাল লাগে, তাই তো নিয়ে এলাম। আচ্ছা, আমি এখন চাই। নার্স এলে তাকে খাবারটা খাইয়ে দিতে বলিস। আমি খাইয়ে দিতাম, কিন্তু হাতের সময় বড্ড কম। 10 মিনিটের মধ্যে অফিসে পৌঁছাতে হবে। তুই ভাবিস না, তুই নিশ্চিন্তে অফিসে যা, আমি খেয়ে নেব। ঠিক আছে। একটু পরেই তো তোর চাচা চলে আসবে তোকে নিতে। আমি না হয় বিকেলে তোদের বাড়ি গিয়ে তোকে দেখে আসবো। ঠিক আছে বাবা, তুই এখন যা। তোর 10 মিনিটের 5 মিনিট অলরেডি শেষ। আচ্ছা আচ্ছা, গেলাম। নিজের খেয়াল রাখিস। এটা বলেই আরশ অভ্রের কেবিন থেকে বেরিয়ে গেল। আরশ কেবিন থেকে বেরিয়ে যেতেই অভ্র ফোন অন করে আবারও আরশির ছোটবেলার ছবির দিকে তাকালো। আবেগভরা কণ্ঠে বলল, আমি কি সত্যি প্রেমিক পুরুষ হচ্ছি ফুল? তোর অভ্র ভাই কি সত্যি ধীরে ধীরে তোর প্রেমে আসক্ত হয়ে যাচ্ছে? বল না। নীরবতা। থাক, বলতে হবে না। কৈশোরকালে আমি তোর প্রেমে পড়েছিলাম, তাই যৌবনকালে এসে তোর প্রেমিক পুরুষ নামে অন্যদের কাছে পরিচিত হতে হলেও তাতে আমার আনন্দ ব্যতীত বিন্দু পরিমাণ আফসোস নেই। তুই আমার, শুধুই আমার। একটাবার পরীক্ষাটা দে, তারপরে সারা জীবনের জন্য তোকে নিজের করে নেব। আর কোনোদিন তোর গায়ে হাত তুলব না, কোনোদিন তোকে মারব না, এমনকি বোকাও দিব না। কবে যে তোর পরীক্ষা শেষ হবে? আমার আর ধৈর্যে কুলাচ্ছে না রে ফুল। এটা বলেই অভ্র ফোনটা তার বুকের সাথে চেপে ধরল। মুহূর্তেই যেন তার বুকের ভেতর ঠান্ডা শীতলতা ছেয়ে গেল। প্রায় 20 মিনিট যাবৎ আরশি ক্লাসের সবার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। তার হাতে পায়ে ব্যথা হতে শুরু করেছে। মনে হচ্ছে একটু নড়লেই পা দুটো খুলে হাতে চলে আসবে। ক্লাসের সবাই একটু পর পর তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সেদিকে তাকালেই লজ্জায় তার মাটি চিরে ভিতরে ঢুকে যাওয়ার প্রবল ইচ্ছে মনের কোনায় হানা দেয়। কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই সে চুপচাপ মাথা নুইয়ে নিজের দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আদ্র সকল ছাত্র ছাত্রীদের পড়াতে ব্যস্ত। ঘটনার শুরু সকালবেলা থেকে। আরশি চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। রাগে তার মাথা গরম হয়ে ফেটে যাওয়ার পালা। কত শখ করে সে, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে তৈরি হয়ে বসেছিল অভ্রকে হসপিটাল থেকে আনতে যাবে বলে। কিন্তু তা আর হলো কোথায়? ব্যাগ বগলগাথা করে তাকে এখন কলেজে যেতে হচ্ছে। রাগে দুঃখে আনায়াকেও কল কিংবা মেসেজ দিয়ে জানায়নি কলেজে যাওয়ার কথা। একেবারে কলেজে গিয়েই আনায়ার সাথে কথা বলবে। আরশি আনমনে কলেজে গেট দিয়ে ঢুকতেই হঠাৎ এক শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেলছে। টাল সামলাতে না পেরে পরে যেতে নিতেই সে তার দু চোখ খিচে বন্ধ করে নিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, না, সে নিচে পড়েনি। এক শক্ত হাত তার কোমর আঁকড়ে ধরে আছে শক্ত করে। আরশি পিটপিট করে চোখ মেলতেই তার সামনে ভেসে উঠল আদ্রের রাগী রাগী মুখচ্ছবি। নিজেকে আদ্রের বাহুডোরে দেখে আরশি কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, স্যার, আপনি? আদ্র কিছুটা ধমকের সুরে বলল, হাঁটার সময় চোখ কোথায় থাকে তোমার? আজকে এখানে আমি না থাকলে কি হতো? আদ্রের কথা শুনে আরশি স্বভাববশত বলে ফেলল, কি হতো? পড়ে যেতাম। আর আপনি আমাকে ধরে রেখেছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। এটা বলেই আরশি মোচড়ামুচড়ি শুরু করল। আরশিকে মোচড়ামুচড়ি করতে দেখে আদ্র কিছু না ভেবেই আরশিকে ছেড়ে দিল। আর তারপরেই আরশি নিচে পড়ে গিয়ে জোরে আর্তনাদ করে উঠল।
ক্যাম্পাসের অধিকাংশ ছাত্রছাত্রী আচোখে তাদের দিকে তাকিয়ে রইল। আদ্র আছে বিধায় কেউই আরশির দিকে এগিয়ে এলো না। আরশি চোখে জল নিয়ে আদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে ছেড়ে দিলেন কেন স্যার? আদ্র আরশির দিকে না তাকিয়েই বলল, তুমিই তো ছাড়তে বললে। তাই বলে আপনি আমাকে ফেলে দিবেন? হ্যাঁ। আরশির ভীষণ কান্না পেল। কিন্তু এত বড় মেয়ে কাঁদছে, এটা দেখলে মানুষ কি ভাববে, এই ভেবে পুরো দমে কান্নাটাকে চাপিয়ে রাখছে। কান্না পেলে কেঁদে ফেলুন মিস 5 ফিট 2 ইঞ্চ। আরশি টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে বলল, না, আমার কান্না পায়নি। আদ্র তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, আর 3 মিনিটের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। তা আপনি কি এখানেই বসে থাকার পরিকল্পনা করেছেন? আরশি আদ্রের কথার কোনো উত্তর না দিয়ে নিজে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। কোমরে বেশ ভালোই লেগেছে। আদ্র সেটা দেখেও না দেখার ভান ধরে সেখানে থেকে ক্লাসের দিকে চলে নিতে যাচ্ছিল। কিন্তু আরশির ডাকে কিছুটা গিয়েই আবার থেমে গেল। স্যার। বলো। আদ্র কিছুটা গম্ভীরভাবে বলল, স্যার আমাকে একটু উঠতে সাহায্য করবেন প্লিজ। আমি ছুলে তোমার কোনো সমস্যা হবে না তো? মানে? না, তখন তোমাকে ধরলাম, তাই ছেড়ে দিতে বললে। তাই আর কি। না না, কোনো সমস্যা হবে না। আপনি প্লিজ আমাকে একটু উঠতে সাহায্য করুন। আরশির কথা শুনে আদ্র এবার তার দিকে এগিয়ে এলো। নিজের হাতটা আরশির দিকে বাড়িয়ে দিয়ে বলল, উঠে এসো। আরশি আদ্রের হাত ধরে কোনোমতে উঠে দাঁড়াতেই কোত্থেকে যেন আনা ছুটে চলে এলো। চিন্তিত কণ্ঠে আরশিকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? পড়ে গিয়েছিলি কিভাবে? আমি সেই ক্লাসরুমের জানালা থেকে দেখে তোর কাছে ছুটে এসেছি। তুই যে আজকে কলেজে আসবি তা তো আমাকে বললিও না। আনা আরশির দিকে তাকিয়ে একনাগাড়ে কথাগুলো বলে গেল। আদ্র কণ্ঠে কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলল, ওকে নিয়ে কলেজের কমন রুমে নিয়ে যান। ওখানে ব্যথা কমানোর স্প্রে আছে। কিন্তু স্যার আপনার ক্লাস নেক্সট আওয়ারে আমার ক্লাস। ততক্ষণে নিশ্চয়ই আপনার ফ্রেন্ড ঠিক হয়ে যাবে। এটা বলেই আদ্র চলে গেল। আদ্র চলে যেতেই আনা আরশিকে নিয়ে কলেজের কমন রুমের দিকে গেল। তুই আরেকটু আগে আসতে পারতি না? কেন? আমাকে ওঠার জন্য ওই উজবুকটার কাছে সাহায্য চাইতে হয়েছে। আনা আরশির কোমরের ব্যথার জায়গায় স্প্রে লাগাতে লাগাতে অবাক কণ্ঠে প্রশ্ন করল, উজবুক? এই উজবুকটাকে? কেন, তোর প্রিয় আদ্র স্যার। আরশি মুখ ভেঙচিয়ে বলল, আদ্র স্যার আবার তোর কোন পাকা ধানে মই দিল? আমার সব পাকা ধানেই তো তোর আদ্র স্যার মই দিল। কি বলিস? তাই নাকি? তা আমাকেও সবটা বল। আনা হেয়ালির সুরে বলল, কি আর বলবো, দুঃখের কথা। তুই নিশ্চয়ই জানিস অভ্র ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ জানি তো, ভাইয়া বলেছিল। আজকে সকালে অভ্র ভাইকে বাড়িতে নিয়ে আসার কথা ছিল। তো সেখানে আদ্র স্যার কি করলো? আরশি তেজদীপ্ত কণ্ঠে বলল, আদ্র স্যারই তো সব করেছে। আমি সকাল থেকে কত কষ্ট করে সেজে গুজে তৈরি হয়ে থাকলাম অভ্র ভাইকে আনতে যাব বলে, কিন্তু কিন্তু কি? তোর ওই প্রিয় আদ্র স্যার সবটা মাটি করে দিয়েছে। আনা কিছুটা অবাক হয়ে বলল, কিভাবে? বড় বাবাকে বলেছিলাম আদ্র স্যারকে ফোন দিয়ে বলতে যে আজকে কলেজে আসবো না, কালকে থেকে আসবো। কিন্তু উজবুক ব্যাটা বড় বাবাকে এত কড়া কথা শুনিয়েছে যে বড় বাবা আমার কোনো কথা না শুনে আমাকে কলেজে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আরশি, তোকে একটা কথা জিজ্ঞেস করব। এত ফর্মালিটি করছিস যে? এমনি, মাঝে মধ্যে একটু ভদ্রদের মতো আচরণ করতে ভাল লাগে। আরশি হাসতে হাসতে বলল, তাহলে ইনডিরেক্টলি হলেও মানলি তো যে তুই একটা অভদ্র? ধুর, ওসব কথা ছাড়তো, আগে আমার প্রশ্নের উত্তর দে। আরশি ব্যাগ থেকে পানির বোতল বের করতে করতে বলল, বলতে থাক, আমি শুনছি। আচ্ছা আরশি, আমি তো শুনেছি অভ্র ভাই তোকে মেরেছে। অনেক বাজে কোথাও শুনিয়েছে। এসব কি সত্যি? আরশি পানি খেতে খেতে বলল, এসব তুই জানলি কিভাবে? ভাইয়ার কাছে শুনেছি। আমিও না বলেই গেছিলাম আরশ ভাইয়ার কথা। অভ্র ভাই কিছু করবে আর আরশ ভাই সেটা সম্পর্কে জানবে না, এটা তো ইম্পসিবল। এটা বলেই আরশি হাসতে লাগলো। হাসিস না তো। এর মানে ভাইয়া যা বলেছে তার সব সত্যি। অভ্র ভাই তোকে মেরেছে। বিশ্বাস কর, আমি কখনোই ভাবিনি যে অভ্র ভাই তোকে এতটা কষ্ট দিবে, এভাবে মারবে। আনা আরশির কপালের কাটা দাগটার দিকে তাকিয়ে বলল। কাটা স্থানটায় এখন আগের মতো ব্যথা না থাকলেও আরশির ফর্সা মুখে সেটা এখনো রক্তবর্ণ আকার ধারণ করে বিদ্যমান আছে। আরশি আনার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও ভাবিনি। আমি এটা কখনোই ভাবিনি যে অভ্র ভাই আমাকে ব্যথা দিবে, গায়ে হাত তুলবে, এত এত বাজে কথা শোনাবে। এর আগে বেশ কয়েকবার মারার কথা বললেও তার মারাটা ওই ধমক পর্যন্ত স্থগিত ছিল। এবার মনে হয় আমি একটু বেশি করে ফেলেছিলাম বুঝলি, তাই তো তার ফল এখন কপালে নিয়ে ঘুরছি। এটা বলে আরশি আবারও কিছুটা হাসল, যেন আনার থেকে নিজের মনের কোণে লুকিয়ে রাখা কষ্টগুলো আড়াল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
আনা ভেবে পায় না আরশি মেয়েটা এমন কেন। তাদের পরিচয় অনেক আগে থেকে থাকলেও আনা যেন আজ পর্যন্ত এই মেয়েটাকে পুরোপুরিভাবে আবিষ্কার করে উঠতে পারেনি। মেয়েটাকে আজ অবধি সে কান্না করতে দেখেনি। এতগুলো দিন একসাথে কাটানোর পরেও আনা আরশিকে কখনো কান্না করতে দেখেনি, কষ্ট পেতেও দেখেনি। যখনই দেখেছে তখনই আরশির হাসি হাসি মুখ। আনা ভেবে পায় না একটা মানুষ এতটা হাসি খুশি থাকে কিভাবে। আনমনে এগুলো ভাবতে ভাবতেই আনা আরশিকে এক অদ্ভুত প্রশ্ন করে বসে, তুই কি এত কিছুর পরেও অভ্র ভাইকে ভালোবাসিস? আনার হঠাৎ এমন প্রশ্নে আরশি প্রথমে কিছুটা অবাক হলো, কিন্তু পরক্ষণেই সবটা স্বাভাবিকভাবে নিয়ে বলল, আমার প্রেম এত ঠুনকো নয়। যদি তার রাগ জেদ কে আপনই না করতে পারি তাহলে তাকে ভালোই বা বাসলাম কই। পুরুষ মানুষ যদি রগজটা হবে এটাই স্বাভাবিক। তাই বলে তাকে ভালোবাসা বন্ধ করে দেব এটা ইহ জীবনেও সম্ভব না। আনা আরশি আর কিছু বলতে যাবে তার আগেই কমন রুমের দরজায় কারো করাঘাত পড়ল। বাহির থেকে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠ, ভেতরে আসবো? আনা বলল, এসো। রুমের ভেতরে আসার সম্মতি পেয়ে তৎক্ষণাৎই বাহিরে থাকা মেয়েটা ভিতরে ঢুকল। মেয়েটার গায়ের রং ধবধবে সাদা, চোখের মনির রং কিছুটা খোলাটে, গোলাপি রাঙা ঠোঁট জুড়ে এক মায়ামো হাসি, ঘন কালো চুল কোমর অবধি বিস্তৃত। সামনাসামনি দেখলে এক মুহূর্তের জন্য মনে হবে জান্নাতের কোন হুর সামনে দাঁড়িয়ে। মেয়েটাকে দেখেই আনা আর আরশির মুখ হা হয়ে গেল। তারা নিঃশব্দে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। মেয়েটা বোধ হয় আনা আর আরশি এমন আচরণে কিছুটা অস্বস্তিতে পড়ল, কিন্তু তবুও মুখে একটা হাসি বিদ্যমান রেখে, আদ্র স্যার তোমাদেরকে ক্লাসে রেখেছে, এটা বলেই মেয়েটা চলে যেতে নিচ্ছিল। কিন্তু আনা কি ভেবে যেন মেয়েটাকে থামিয়ে দিল। আচ্ছা আপু তোমার নাম কি? মেয়েটা আনার এমন প্রশ্নে কিছুটা অবাক হলেও বলল, সিমি। ইনশিরাহ চৌধুরী সিমি। আর তোমার? আনা, তুমি কি আমাদের ক্লাসেই পড়ো? হ্যাঁ। ও আচ্ছা। আসলে এর আগে তো তোমাকে এই কলেজে কিংবা আমাদের ক্লাসে কোনোদিন দেখিনি। সিমি হালকা মুচকি হেসে বলল, আসলে আমি ট্রান্সফার হয়ে এই কলেজে এসেছি। আগে অন্য কলেজে ছিলাম, তাই হয়তো দেখোনি। হ্যাঁ সেটাই হবে। তুমি অনেক সুন্দর। আনার হঠাৎ এমন কথায় সিমি কিছুটা লজ্জা পেল, তবুও মুখে হাসি রেখে বলল, ধন্যবাদ। তোমরাও অনেক সুন্দর। আনা আফসোসের সুরে বলল, আমি আর সুন্দর? হ্যাঁ, প্রত্যেকটা মানুষই সুন্দর। দেখতে ভালো হলেই সে সুন্দর হয় না। যার মন যত ভালো সে তত বেশি সুন্দর। সিমির কথা আনা আর আরশির দুজনেরই ভালো লাগলো। আর সবথেকে বেশি ভালো লাগলো সিমির মিশুক স্বভাবটা। মেয়েরা এত সহজে কারোর সাথে মিশে যেতে পারে না। আরশি এসে আনা আর সিমির কথা থামিয়ে দিয়ে বলল, এখন কি এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, নাকি ক্লাসেও যাব? ক্লাসে দেরি হলে তো আরেক মহাবিপদ আছে। সিমি আরশির কথায় সাইড দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলো। ক্লাস শেষেও কথা বলা যাবে, কিন্তু এখন কথার জন্য ক্লাস মিস করা যাবে না। অবশেষে সবাই সিমির কথার সাথে একমত হয়ে ক্লাসের যাওয়ার জন্য কমন রুম থেকে বেরোলো। আরশি এতক্ষণ ধরে সকালে কলেজে আসার পর থেকে তার সাথে কি কি হয়েছে, সে কি কি করেছে, সেটাই ভাবছিল। কিন্তু কোথাও এমন কিছু খুঁজে পেল না যার দ্বারা সে বুঝতে পারে কী কারণে ক্লাসে ঢোকার সাথে সাথেই কোনো কারণ ছাড়া আদ্র তাকে পুরো ক্লাস টাইম দাঁড়িয়ে থাকতে বলেছে। ভয়ে মুখ ফুটে নিজের দোষ সম্পর্কে আদ্রের কাছে জিজ্ঞেস করার ও সুযোগ হয়ে উঠছে না তার। হঠাৎ কারো তীব্র ধাক্কায় আরশির ভাবনার সুতো ছিঁড়ে যায়। স্থান কাল বিবেচনা না করেই কিছুটা চেঁচিয়ে বলে উঠল, কি হয়েছে? এতবার ধাক্কা দিচ্ছিস কেন? পরক্ষণেই তার চোখের সামনে পুরো ক্লাসের প্রতিচ্ছবি ভেসে উঠল। ক্লাসের সবাই এমনকি আদ্র ও অবাক চোখে আরশির দিকে তাকিয়ে আছে। আরশি সবার দিকে এক নজর তাকিয়ে আবার চোখ নিচু করে ফেলল। আদ্র আরশিকে উদ্দেশ্য করে গম্ভীর স্বরে বলল, কাম ইনটু মাই কেবিন ফাস্ট। এটা বলেই চুপচাপ ক্লাস থেকে বের হয়ে গেল। আদ্র চলে যেতেই আরশি ধপ করে নিজের বেঞ্চে বসে পড়ল। সিমি আরশির কাছে এগিয়ে এলো। কি ভাবছিলে? আনা এতবার ডাকলো, আমরা ইশারা করলাম, তাও তুমি নিজের ভাবনায় বিভোর ছিলে। ব্যাপার কি হুম? আরশি এক বুক কষ্ট নিয়ে বলল, কি আর ব্যাপার? আজকের দিনটাই আমার জন্য ভালো না। সকালে অভ্র ভাইয়ে আনতে যাওয়ার জন্য তৈরি হয়েও যেতে পারিনি। কলেজে এসে প্রথমেই স্যারের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে কোমরে ব্যথা পেলাম। তার ওপর একটু আগের অকওয়ার্ড সিচুয়েশন। এখন আবার স্যার তার কেবিনে যেতে বলছে। না জানি আমার কপালে আর কি কি দুর্ভোগ আছে আজকে। আনা আরশিকে সান্ত্বনা দিয়ে বলল, থাক, এত ভাবিস না। 1 মিনিটে গিয়ে 2 মিনিটে চলে আয়। দেরি করিস না যেতে। স্যার কিন্তু একদমই দেরি পছন্দ করে না। সিমিও আনার কথায় সাইড দিয়ে বলল, আনা ঠিকই বলেছে আরশি। তুমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাও, না হলে স্যার না আবার কোনো পানিশমেন্ট দিয়ে দেয়। তা না হয় গেলাম।
কিন্তু ক্লাসে ঢুকতে না ঢুকতেই স্যার আমাকে কোনো কারণ ছাড়াই পানিশমেন্ট দিল কেন? আনা আরশির মাথায় হালকা ঝাঁকি দিয়ে বলল, আরে গাধি, কালকে কলেজে আসিসনি? ভুলে গেছিস? তার জন্যই হয়তো পানিশমেন্ট দিয়েছে। এখন এত কিছু না ভেবে তাড়াতাড়ি স্যারের কেবিনে যা। আরশি বসা থেকে উঠতে উঠতে বলল, আচ্ছা যাচ্ছি। ভালো থাকিস। আবার দেখা নাও হতে পারে। আজকে আমার কপালটাই খারাপ। কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠেছিলাম। আরশি আদ্রের কেবিনের বাইরে গিয়ে দাঁড়াতেই ভিতর থেকে আদ্র বলে উঠল, বাইরে না দাঁড়িয়ে থেকে ভিতরে এসো। আরশি আদ্রের অনুমতি পেয়ে সময় ব্যয় না করে তাড়াহুড়ো করে কেবিনে ঢুকল। কেবিনে ঢুকতেই দেখতে পেল আদ্র কার সাথে যেন ভিডিও কলে কথা বলতে ব্যস্ত। আওয়াজ শুনে মনে হলো মেয়ে। আদ্র আরশিকে চোখের ইশারায় চেয়ারে বসতে বলল। আরশি কিছু না ভেবেই ফট করে চেয়ারে বসে পড়ল। এতক্ষণ ক্লাসে দাঁড়িয়ে থাকার কারণে তার পা ব্যথায় টইটম্বুর। তাই বসার সুযোগ পেয়ে আর হাতছাড়া করল না। আদ্র বেশ কিছুক্ষণ কথা বলার শেষে ফোন রাখল। আদ্র ফোন রাখতেই আরশি বসা থেকে দাঁড়িয়ে গেল। আরশি দাঁড়িয়ে যেতে দেখে আদ্র কপাল কুঁচকে প্রশ্ন করল, কি হলো? বসতে সমস্যা হচ্ছে? দাঁড়িয়ে পড়লে যে। চাইলে আমার। আদ্রের কথা পুরোটা না শুনেও আরশির চোখ বড় হয়ে গেল। তার মনে বাজে চিন্তারা হানা দিতে লাগলো। আদ্র আরশিকে এভাবে ঘাবড়ে যেতে দেখে বলল, আমার কেবিনের বাইরে আরেকটা চেয়ার আছে, ওটা এনে বসতে পারো। আরশি নিজেকে স্বাভাবিক করে বলল, ও আচ্ছা। তা তুমি কি ভাবলে? সামথিং? না না, আমি কিছুই ভাবিনি স্যার। ওহ গুড। ভাবলেও প্রবলেম হতো না। এটা বলতে বলতেই আদ্র ও বসা থেকে উঠে দাঁড়ালো। স্যার আমাকে ডেকেছিলেন কেন? আদ্র আরশির সামনে এসে বলল, এখনই দেখতে পাবে। এটা বলেই আদ্র আরশির দিকে কিছুটা এগোলো। আরশি আদ্রকে নিজের দিকে এগোতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। পিছনে সরতে গিয়ে দেখল পিছনে সরার কোনো জায়গায় নেই। অগত্যা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার আপনি কি করছেন? এভাবে এগোচ্ছেন কেন? একটু সাইডে সরে দাঁড়ান প্লিজ। কেন? না মানে। আরশি আর কিছু বলার আগেই আদ্র তার দিকে কিছুটা ঝুঁকে পড়ল। আদ্রের তীব্র পারফিউমের ঘ্রাণ আরশির নাকে বাড়ি খেল। আরশি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল। আরশিকে ভয় পেতে দেখে আদ্র তার দিকে আরেকটু ঝুঁকল। আরশি এখনো চোখ বন্ধ করে আছে। কিন্তু তার সামনে আদ্রের উপস্থিতি ঠিকই টের পাচ্ছে সে। আদ্র কিছু না ভেবে একেবারে আরশির কানের কাছে নিজের মুখ নিয়ে গেল। বুক ভরে আরশির চুলের ঘ্রাণ নিল। অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে, আই এম অ্যাডিক্টেড টু ইউ। আদ্রের মুখ থেকে এমন কথা শুনে আরশি কিছুটা থতমত খেয়ে গেল। ফট করে চোখ মেলল। কিন্তু কোথায় আদ্র? কোথায় কে? আরশি চারদিকে চোখ বুলিয়ে দেখল আদ্র নিজের চেয়ারে বসেই ফোন ঘাঁটছে। আরশি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না। একটু আগেই না আদ্র তার সামনে ছিল। তার কাছাকাছি আসার চেষ্টা করল। তাহলে তাহলে মুহূর্তের মধ্যে আবার আগের জায়গায় কি করে গেল? তাহলে কি সে এতক্ষণ জেগে জেগে স্বপ্ন দেখছিল? আরশির ভাবনার মাঝেই আদ্র বলল, এই যে মিস 5 ফিট টুইন্স। এত মনোযোগ দিয়ে কার কথা ভাবছেন? আরশি আনমনে বলে উঠল, আপনার। মানে? আরশি ভুলবশত কি বলে ফেলেছে তা বুঝতে পেরে দাঁত দিয়ে জিভ কেটে বলল, না মানে, স্যার আপনি কি এতক্ষণ ওখানেই বসা ছিলেন? আদ্র গম্ভীর মুখে জবাব দিল, হ্যাঁ। আরশির কেন যেন আদ্রের কথা বিশ্বাস হলো না। সে তার চোখ সংকুচিত করে আবারও জিজ্ঞেস করল, সত্যি তো? আদ্র এবার একটু কৃত্রিম রাগ দেখিয়ে ধমক দিয়ে বলল, হোয়াট দিফিকে? আমি তোমাকে মিথ্যে বলতে যাব কোন দুঃখে? আদ্রের ধমক শুনে আরশি শুকনো ঢোক গিলল। মাথা চুলকে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনি আমাকে মিথ্যেই বা বলবেন কেন? আমারই হয়তো ভুল হচ্ছে। রাইট। এটা বলে আদ্র তার ফোন আরশির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার গার্জিয়ানের ফোন নম্বর দাও। আরশি আদ্রের কথায় কিছুটা ঘাবড়ে গেল। মনে মনে ভাবল, নিশ্চয়ই তার নামে আবার কোনো নালিশ করার জন্যই নম্বর চাচ্ছে। তাই বাড়ির সকলের বকুনির হাত থেকে বাঁচার জন্য অকপটে সে একটা ডাহা মিথ্যে কথা বলল। স্যার আমার গার্জিয়ানদের নম্বর মনে নেই। তাহলে বাড়ির অন্য কারো নম্বর দাও। বিশ্বাস করুন, কারো নম্বর আমার মনে নেই। আমার বান্ধবীর মাথার দিব্যি। তাহলে নিজের নম্বর দাও। আমার নম্বর কি তা তো আমি নিজেই জানি না। আপনাকে কিভাবে দিব? আরশির এমন ভিত্তিহীন অজুহাতে আদ্রের কপালে মাঝে ভাঁজ পড়ল। সে কিছুটা বিরক্ত হয়েই আরশিকে জিজ্ঞেস করল, ফোন এনেছ নিশ্চয়? না মানে? কোনো অজুহাত না। তোমার হাতেই ফোনটা আছে। আরশি কিছুটা মেকি হাসি দিয়ে বলল, ও হ্যাঁ হ্যাঁ। আমি আসলে বলতেই নিচ্ছিলাম যে ফোন এনেছি। তার আগেই আপনি থামিয়ে দিলেন। আদ্র বিড়বিড়িয়ে বলল, পাক্কা ড্রামা কুইন। যে কোনো সময় এর হাতে আমাকে অস্কার তুলে দিয়ে হবে। আরশি আদ্রের কথা ঠিকভাবে শুনতে না পেয়ে বলল, স্যার কিছু বললেন? না, তোমার ফোনটা দাও। আদ্রের কথা মতো আরশি নিজের ফোনটা তার কাছে দিল। আদ্র আরশির ফোন হাতে নিয়ে দেখল তাতে পাসওয়ার্ড দেয়া।
পাসওয়ার্ড কি? জি। কি বললেন স্যার? তোমার মন কোথায় থাকে সারাক্ষণ? আমার কাছেই। আচ্ছা বুঝলাম। এখন তোমার ফোনের পাসওয়ার্ড দাও। স্যার আমাকে দিন, আমি খুলে দিচ্ছি। তুমি পাসওয়ার্ড বলো, আমি খুলছি। না স্যার থাক। আমাকেই দিন, আমি খুলে দিচ্ছি। আদ্র এবার কিছুটা কর্কশ স্বরে বলল, বড্ড বেয়াদব মেয়ে তো তুমি। একটা কথা জিজ্ঞেস করলে 10টা কথা বলো। এসব বেয়াদবি আমার সাথে চলবে না। এখন ফোনের পাসওয়ার্ড বলো, দ্রুত। কিছুটা ধমক দিয়ে। আরশি এবার কিছুটা চুপসে গেল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, বোকোচোদা। আরশির কথা শুনে আদ্র যেন বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে। সে আরশির দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, হোয়াট দি? এসব কি বলছো তুমি? তুমি কি ভুলে গেছো আমি কে? আই এম ইউর টিচার। নিজের শিক্ষককে এসব কথা বলতে লজ্জা লাগে না? আমাকে কোন দিক থেকে তোমার? এগুলো বলতে বলতেই আদ্র হাত দিয়ে জোরে টেবিলে আঘাত করল। আরশি নিজের সাফাই গাইতে গাইতে বলল, স্যার শান্ত হন। রাগ করবেন না প্লিজ। আপনি আমাকে ভুল ভাবছেন। আমি ওটা আপনাকে বলিনি। আসলে বোকাদা আমার ফোনের পাসওয়ার্ড। আমি তো আপনাকে আগেই বলেছিলাম ফোনটা আমার কাছে দিন। আপনি তো দিলেন না। আরশির কথা শুনে আদ্র কিছুটা শান্ত হলো। মনে মনে বলল, হে কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ। কিভাবে এই বাচ্চা মেয়েকে নিয়ে আমি সংসার করব? মুখে বলল, এসব উইয়ার্ড পাসওয়ার্ড কেউ দেয়? আরশি ধীরে বলল, আমি দেই। হ্যাঁ তোমার মতো মাথামোটা রাই এমন স্লাং ওয়ার্ড নিজের ফোনের পাসওয়ার্ড হিসেবে ইউজ করে। আজকে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে। নেক্সট টাইম ফোনে এই পাসওয়ার্ড দেখলে তোমার ফোন সহ তোমাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দেব। মাইন্ড ইট। আরশি নিশ্চুপ। আদ্র আরশির ফোন থেকে আরশির নম্বর নিয়ে তাকে আবার ফোনটা ফেরত দিল। আরশি নিজের ফোনটা আবার নিজের হাতে পেয়ে খুশি হলো। স্যার। ইয়েস। আমি কি এখন ক্লাসে যাব? আদ্র চোখ কিছুটা ছোট করে আরশির দিকে তাকালো। যাও। আরশি আদ্রের থেকে ক্লাসে যাওয়ার পারমিশন পেয়ে চলে যেতে নিতেই আদ্র হঠাৎ বলে উঠল, তোমার চুলে ওটা কি লেগে আছে? আরশি চুলে হাত বুলিয়ে বলল, কই, কোথায়? কোথায় আবার কি লাগলো? ওয়েট, আমি পরিষ্কার করে দিচ্ছি। না থাক স্যার। আপনি বলুন, আমি পরিষ্কার। আদ্র আরশির কথার কোনো পাত্তা না দিয়ে তার দিকে ঝুঁকে পড়ল। আরশি কিছু বলতে নিয়েও বলতে পারল না। তার কথা গলা পর্যন্ত এসে আটকে রইল। তার বুকের মধ্যে জোরে জোরে আওয়াজ করতে লাগলো। মনে হলো হৃৎপিণ্ডে কেউ হাতুড়ি পেটা করছে। মনে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হতে লাগলো। নাম না জানা নতুন এক অনুভূতি। আরশি দ্রুত পিছনে সরে গেল। আমি ক্লাসে যাচ্ছি স্যার। এটা বলেই আদ্রের উত্তরের অপেক্ষা না করে প্রায় দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আরশির এমন অবস্থা দেখে আদ্র মাথা চুলকে হাসলে। মনে মনে বলল, এতটুকু কাছে যেতেই দৌড়ে পালালি। এটা কি ভয় ছিল? নাকি অন্য কিছু? আদ্র কেবিনে বসে আরশির কথাই ভাবছিল, আর মুচকি হাসছিল। বিশেষ করে ওর কাছে গিয়ে ওর শরীরের ঘ্রাণ, ওর চুলের মিষ্টি ঘ্রাণ নেওয়ার সময়টার কথাটাই বারবার ভাবছিল। আনমনে বলে উঠল, তুই সত্যিই খুব বোকা রে বারবি। অনেক বড় বোকা। তোর এতটা কাছে গেলাম, তুই সেটা সচক্ষে দেখেও ভাবছিস জেগে স্বপ্ন দেখছিস। গুড। জেগে জেগে এমন স্বপ্ন আরো দেখ। কারণ বাস্তবের সাথে সাথে তোর স্বপ্ন জুড়ে থাকার অধিকারটাও আমার। ইউ আর অনলি মাইন। মাই প্রপার্টি। মাই বারবি। আদ্রের ভাবনার মাঝেই কেবিনের দরজা খুলে সাদ ঢুকল। চেহারায় বিশাল এক প্রশ্নচিহ্ন। সাদ কেবিনে ঢুকেই আদ্রকে আনমনা হয়ে মুচকি হাসতে দেখে একটু শব্দ করে কাশি দিল। হঠাৎ কেবিনে কারো উপস্থিতি অনুভব করে আদ্র দরজার দিকে তাকালো। তুই? সাদ আদ্রের দিকে আসতে আসতে বলল, কেয়া হুয়া ব্রো। সামথিং রোমান্টিক। আদ্র সাদের কথা শুনে কাশতে আরম্ভ করল। সাদ আদ্রের সামনে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, নাও পানি খাও। আদ্র সাদের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটা শেষ করল। ভাই ঠিক আছো? আদ্র জোরে শ্বাস নিয়ে বলল, ঠিক না থেকে কি আর উপায় আছে? দেখ চারদিকে এখনো কি মিষ্টি সুবাস। হাহ। সাদ চারদিকে বারবার শুকেও কোনো মিষ্টি ঘ্রাণের অস্তিত্ব পেল না। তুমি মিষ্টি ঘ্রাণ কোথায় পাচ্ছ ভাই? কই আমি তো পাচ্ছি না। তুই পাবি না। ওটা শুধু আমার জন্যই বরাদ্দ। ওটাকে অনুভব করার ক্ষমতাও শুধু আমার। সাদ আদ্রের কথায় সন্দিহান দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, কেবিনে এতক্ষণ কি করছিলে ভাই? ভাবিকে মাত্র যেতে দেখলাম। নেশা করছিলাম। তোর ভাবির শরীরের যে ঘ্রাণ মাইরি, একেবারে নেশা লেগে গেছে। যাকে বলে হালাল নেশা। গিয়ে একটু হারাম নেশা দ্রব্য নিয়ে আয়। না হলে হালাল নেশার পাওয়ার এত তাড়াতাড়ি কাটবে না। সাদ অবাক কণ্ঠে আদ্রের দিকে প্রশ্ন ছুড়ল, ভাইয়া তুমি নেশা করো? আদ্র ভাবলেশহীন ভাবে জবাব দিল, এতে এত অবাক হওয়ার কি আছে? ইমার্জেন্সির সময়ে নিজেকে কন্ট্রোল করার জন্য একটু আধটু করতে হয়। যৌবনে পা দিলাম, কম সময় তো আর হলো না। সাদ আদ্রের কথায় সাই দিয়ে বলল, ঠিক বলেছে।
যৌবনের দায় বড় দায়। আমিও তো আর কম বড় হলাম না। এবার বাবাকে আমার বিয়ের ব্যাপারে রাজি করাতেই হবে। আদ্র সাদের কথা শুনে তেতো উঠল। তোর বড় ভাই যতদিন অবিবাহিত ততদিন বিয়ের চিন্তা মাথায় ও আনিস না। চৌধুরী বাড়িতে প্রথমে আমার বউই আসবে, দেখা যাবে। তা দেখিস। এখন এই চাবি নিয়ে গিয়ে গাড়ি থেকে ওয়াইনের বোতল নিয়ে আয়। গাড়ির চাবি সাদের দিকে ছুড়ে দিয়ে কলেজে বসে নেশা করবে ভাই। যদি কেউ দেখে ফেলে। দেখবে না। তুই লুকিয়ে নিয়ে আসবি। আর আমার কেবিনের দরজা লক করে। বুঝেছি। বাকিটা আর বলতে হবে না। আমি এখনই গিয়ে নিয়ে আসছি। এটা বলেই সাদ কেবিন থেকে বেরিয়ে গেল। সাদ বেরিয়ে যেতেই আদ্র আনমনে নিজের চেয়ারে মাথা হেলিয়ে বসে রইল। বলো না স্যার কি বলল? আরশি ক্লাসে আসার পর থেকে আনায়া তাকে খোঁচাচ্ছে আর বারবার আদ্র কেন ডেকেছিল তা জানতে চাচ্ছে। আরে ভাই থামো। খোঁচাস না। স্যার ক্লাসটা নিয়ে যাক, তারপর বলছি। না না, প্লিজ এখনই বল। তুই আমাকে খোঁচানো বন্ধ করবি নাকি স্যারকে ডেকে বলবো? মনে রাখিস ননদিনী, তোর কপালে একটা বুড়ো বর জুটবে। আমাকে স্যারের ভয় দেখালি না। যদি তোর কপালে বুড়ো বর না জুটে তাহলে আমার নাম পাল্টে ফেলিস। ঠিক আছে মেরিমা, এখন 2 মিনিট চুপ থাক। তোর কথা শুনতে গিয়ে স্যারের কথা শুনতে পারছি না। আনা এবার একটু রাগ করেই আরশির দিক থেকে মুখ ফিরিয়ে চুপ করে বসে রইল। আরশি আনায়াকে এভাবে বাচ্চামুখ করতে দেখে মুখ টিপে হাসল। সাদ লুকিয়ে লুকিয়ে আদ্রের কেবিনে ঢুকেই দরজা লক করে দিল। আদ্র প্রশ্ন ছুড়ল, এনেছিস? সাদ আদ্রের কথা শুনে শার্টের ভিতর থেকে একটা বড় ওয়াইনের বোতল বের করে বলল, নিজেই দেখে নাও। তাড়াতাড়ি নিয়ে আয় এখানে। বাংলাদেশ আসার পর থেকে এটা একবারের জন্য ও কাজ করে দেখেনি। এত ব্যস্ত হতে নেই ভাই। ধীরে সুস্থে। তুমি মাত্র 2-3 দিনেই এটার জন্য এত ব্যস্ত হয়ে গেছো। আর তোমার মামা আমাকে আজ পর্যন্ত এটা ছুতেও দেয়নি। ভাবো আমি কতটা এক্সাইটেড। তোর এক্সাইটমেন্ট নিয়ে পরেও ভাবা যাবে। এখন ওটা এদিকে নিয়ে আয়। সাদ আদ্রের কথা শুনে বাংলার পাঁচের মতো মুখ করে ওয়াইনের বোতল নিয়ে টেবিলের ওপরে রাখল। আদ্র বোতল থেকে গ্লাসে করে কিছুটা স্বাদ দিয়ে বাকিটুকু নিজেই খেতে শুরু করলো। সাদ চোখে একরাশ বিস্ময় নিয়ে আদ্রকে বলল, ভাই আমাকে এতটুকু দিলে শুধু? তুই বাচ্চা মানুষ। বেশি খেলে তোর ক্ষতি হবে। তোর বড় ভাই হিসেবে আমি কখনোই তোর ক্ষতি চাইতে পারি না। আজকে তুমি যেমন আমার ভালোর কথা ভাবলে, দোয়া করি ভাবিও যেমন এভাবেই তোমার ভালোর কথা ভাবে। ভাবুক। সমস্যা নেই। এমনিতেও তোর ভাবি কাছে থাকলে আমার কোনো নেশার প্রয়োজন হয় না। ও নিজের আমার জন্য আস্ত একটা নেশা। সাদ ওয়াইনের এক চুমুক নিতেই আদ্র প্রশ্ন করল, কেমন? একদম করা। আমার কাছে আরো অনেক কালেকশন আছে। একদিন তোকে সব টেস্ট করাবো। ওকে। সাদ নিজের জন্য বরাদ্দকৃত হারাম পানিটুকু খেয়ে বলল, ভাই আমাকে মেয়েদেরকে পথানোর জন্য কিছু টিপস দাও তো। আদ্র অবাক কণ্ঠে বলল, কেন? বর্তমানের গোফটা বড্ড জ্বালাচ্ছে। ওর জ্বালায় আমি ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত ডিলিট করে দিয়েছি। এখন ইনস্টা, হোয়াটসঅ্যাপ যেখানে পাচ্ছে মেসেজ দিয়ে যাচ্ছে। এ মেয়েকে নিয়ে আমার পোষাবে না। তুই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট দিয়ে দিয়েছিস? হ্যাঁ। আদ্র বিড়বিড়িয়ে বলল, তাই তো বলি, এখনো কোনো খবর কেন পেলাম না? কিসের খবর ভাই? কিছু না। তুই আজকে বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট ডিলিট ক্যান্সেল করে দিস বুঝলি। বাচ্চাদের মতো এভাবে হুটহাট ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিলেই কি সব প্রবলেম সলভ হয়ে যাবে? থাক ওসব কথা বাদ দাও। বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট ডিলিট ক্যান্সেল করে দিব। এখন তুমি চটপট মেয়েদেরকে পটানোর টিপস দাও তো। প্রকৃত পুরুষ কখনো একাধিক নারী কে ভালোবাসে না। তারা একজন নারী কে একাধিক উপায়ে ভালোবাসে। তাই একাধিক নারী কে কিভাবে পটাতে হয় সেটা না শিখে একজন নারী কে একাধিক উপায়ে কিভাবে ভালোবাসতে হয় সেটা শেখ। কিন্তু ভাই, কোনো কিন্তু না। তুই তোর ভাইকে ট্রাস্ট করিস তো? নিজের থেকেও বেশি। তাহলে বর্তমানে তোর যত গার্লফ্রেন্ড আছে সবার সাথে আজকেই ব্রেকআপ করে ফেলবি। ওদের সাথে আর কোনো যোগাযোগ রাখবি না। তোকে তোর সত্যিকার ভালোবাসা খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। জো হুকুম মেরি আজ্ঞা। আরশি মন খারাপ করে বাড়িতে ঢুকছে না। ক্লাস শেষ করার পরে আনায়াকে আদ্রের কেবিনে যাওয়ার পরে ঘটনাগুলোর সবটা বলতে চাইলেও আনা শোনেনি। রাগ দেখিয়ে চলে গেছে। তাই তার ভীষণ মন খারাপ হচ্ছে। আনমনে বাড়িতে ঢুকতেই হঠাৎ কিছু মানুষের চেনা পরিচিত কণ্ঠে আরশি থেমে গেল। ড্রয়িং রুমের দিকে চোখ যেতেই আরশি কিছুটা থমকে গেল। পুরনো কিছু কথা মনে পড়তেই তার রাগ মাথা চাড়া দিয়ে উঠল। সে চুপচাপ ড্রয়িং রুমে উপস্থিত সকলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অভ্র কথা বলতে বলতে আরশির দিকে চোখ যেতেই বলল, কি হলো? কাকতারুয়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? অভ্রের কথা শুনে উপস্থিত সকলে হেসে উঠল। অভ্রের খালাতো ভাই কুনাল বলে উঠল, থাক না অভ্র। বাচ্চা মেয়েটাকে এভাবে বলছিস কেন?
দেখ রোদ থেকে এসেছে বলে সারা মুখ লাল হয়ে গেছে। কুনালের কথা শুনে কায়রা বলল, রোদের জন্য লাল হয়নি ভাইয়া, নিশ্চয়ই লজ্জা পেয়েছে, তাই লাল হয়ে গেছে। দেখো একেবারে টমেটোর মতো লাগছে না, আজকে থেকে আমি ওকে লাল টমেটোই ডাকবো। এটা বলেই হাসতে লাগলো। আরশি কুনাল আর কায়রার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল অভ্র হয়তো তার পক্ষ নিয়ে তাদেরকে দু একটা কথা শুনিয়ে দেবে, কিন্তু না, অভ্র আরশির ধারণা পুরোপুরি ভুল প্রমাণ করে। কুনাল আর কায়রার সাথে তাল মিলিয়ে আড্ডায় ব্যস্ত। কলি বেগম নিজের ছেলে মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ কর তো, মেয়েটাকে খেপানো ছাড়া তোদের দুটোর আর কোনো কাজ নেই। যখনই এ বাড়িতে আসিস তখনই তোরা দুজন মিলে মেয়েটাকে খেপাস। বাদশা মেয়েটা কিভাবে বলতো? কায়রা অভ্রের পাশ থেকে উঠে গিয়ে কলি বেগমের পাশে গিয়ে বসে কাঁধে হাত রেখে বলল, চিল মা, ও কিছু মনে করেনি, তাই না লাল টমেটো? আর সব থেকে বড় কথা, ও অভ্র ভাইয়ের বোন, মানে আমাদের ও বোন, ওকে আমরা ছাড়া খেপাবেই বাকে। এটা তো আমাদের ভাই বোনগত অধিকার, তুমি এতে বাদ সাধতে পারো না। আরশির কায়রার কথা শুনে কিছুটা রাগ হলেও তা সরাসরি প্রকাশ না করে তার কথার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ মনি, কায়রা আপু তো ঠিকই বলেছে। ওনারা যেহেতু অভ্র ভাইয়ের ভাই বোন, তাই আমার ও পরম আত্মীয়, তার ওপর এ বাড়ির অতিথি, ওনারা তো একটু আধটু এমন করতেই পারে। আমি কিছু মনে করিনি। আচ্ছা মনি, তোমরা কথা বলো, আমি গিয়ে ফ্রেশ হই। এটা বলেই আশিক সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। আর যাওয়ার আগে তাসলিমা বেগমকে রুমে এক গ্লাস ঠান্ডা শরবত পাঠিয়ে দিতে বলল। আরশি চলে যেতেই কুনাল, কায়রা আর অভ্র আগের মতো নিজেদের মধ্যে আড্ডা দিতে লাগলো। আজ প্রায় 2 বছর পর তাদের সকলের দেখা। নানা ব্যস্ততার মধ্যে এতদিন কারোর সাথে কারো তেমন একটা কথা হয়নি, সামনাসামনি দেখা হওয়া তো দূরের কথা। কলি বেগম আরশির যাওয়ার দিকে তাকিয়ে কিছুটা হাসলেন। তার মেয়েটাকে ভীষণ পছন্দ। ছোটবেলায় যখন এই বাড়িতে আসতেন তখনই আরশি মনি মনি করে সারা বাড়ি তার পিছন পিছন ঘুরত কোলে ওঠার জন্য। সেই মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। এগুলো ভাবতে ভাবতেই কলি বেগম নিজের মনে মনে ছক কষলেন আরশিকে কুনালের বউ করে আরশিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এটাও সিদ্ধান্ত নিলেন শীঘ্রই এই ব্যাপারটা নিয়ে সকলের সাথে কথা বলবেন। ছেলে হিসেবে তার ছেলে মন্দ না, তাই তার মনে হয় না তার সিদ্ধান্তে বাড়ির কেউ আপত্তি জানাবে। এগুলো ভাবতে ভাবতেই সামনের রাখা শরবতের গ্লাস হাতে নিয়ে সে কিছুটা শরবত খেল। কলি বেগম তাসলিমা বেগমের বড় বোন, অভ্রের খালাম্নি। কায়রা আর কুনাল কলি বেগমের ছেলে মেয়ে। কায়রা আর কুনাল তাসফিয়া আর অভ্রের সমবয়সী। কলি বেগমের স্বামী একজন ব্যবসায়ী, তাদের পারিবারিক ব্যবসা। কুনাল কিছুদিন আগেই একটা প্রাইভেট হসপিটালে সার্জন হিসেবে জয়েন করেছে। আরশি ফ্রেশ হয়ে নিজের বিছানায় উল্টো হয়ে শুয়ে ফোন চাপছে আর মনে মনে কায়রাকে গালি দিচ্ছে। আরশি ভালোই জানে কায়রা অভ্রকে পছন্দ করে। আর এটা শুধু আরশি না, প্রায় সবাই জানে। এর জন্যই মূলত আরশির কায়রাকে পছন্দ না। এই 2 বছর যাবৎ আরশি আনন্দেই ছিল। কায়রা পড়াশোনার চাপে বাড়িতে আসতে পারেনি বললেই চলে। আরশি ভেবেছিল কায়রা নিশ্চয়ই অভ্রকে ভুলে গেছে, কিন্তু না। আজকে যেভাবে অভ্রের গা চিপকে বসেছিল তাতে একটা 5 বছরের বাচ্চাও বুঝবে যে কায়রা এখনো অভ্রকে পছন্দ করে। এগুলো ভাবতে ভাবতেই আরশির কান্না পেল। এ বাড়ির প্রায় প্রত্যেকে কায়রাকে পছন্দ করে, তাহলে কি বাড়ির সবাই অভ্র ভাইয়ের সাথে ওই দাঁত কেলানো শাকচুন্নির বিয়ে দিয়ে দিবে? না না, কিছুতেই এটা হতে পারে না। আরশি নিজের ভাবনার মাঝেই চিৎকার দিয়ে বলে উঠল, কি হয়েছে মিস রাগিনী? হঠাৎ পরিচিত কণ্ঠে পরিচিত ডাক শুনে আরশির শোয়া থেকে উঠে বসে পড়ল। দরজার দিকে তাকাতেই দেখতে পেল কুনাল দরজায় হেলান দিয়ে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, হাতে একটা সাদা রঙের প্যাকেট। আরশির সাথে কুনালের সম্পর্কটা ভীষণ সহজ। আরশি কুনালকে নিজের বড় ভাইয়ের মতোই ভাবে। অভ্রের থেকে আরশির কুনালের সাথে বেশি ভালো সম্পর্ক। এর সবথেকে বড় কারণ হচ্ছে কুনালের মিশুক স্বভাব। আরশি কুনালকে দেখে অবাক কণ্ঠে প্রশ্ন করল, কুনাল ভাই তুমি হঠাৎ করে এখানে? কেন, আসতে বারণ আছে নাকি? আসার সময় কোথাও তো লেখা দেখলাম না এমন কিছু। আরশি কিছুটা হেসে বলল, আরে না, এমন কিছু না। তোমরা তো নিচে সবাই মিলে আড্ডা দিচ্ছিলে, তাই হঠাৎ তোমাকে এখানে দেখে। কুনাল আরশির মুখের কথা কেড়ে নিয়ে বলল, চমকে গেছিস তাই তো? হ্যাঁ। হায় রে কপাল, আজকে মনে হয় আমাকে রুমের বাইরে দাঁড়িয়েই তোর সাথে কথা বলতে হবে রে, বুঝলি? এ জন্মে বোধ হয়ে আমি তোর রুমে ঢোকার পারমিশন পাবো না। এই তোর অতিথি আপ্যায়ন। আরশি কুনালের কথা শুনে মাথায় হাত দিয়ে বলল, হায় রে আল্লাহ, কি মনভুলো হয়ে গেলাম আমি। এসো এসে ভিতরে এসে বসো। কুনাল আরশির কথা শুনে রুমে ঢুকল। একটা চেয়ার টেনে বিছানার কিছুটা পাশ ঘেঁষে বসল। হাতে থাকা সাদা রঙের প্যাকেটটা আরশির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে, এটা তোর জন্য।
আরশি চোখে মুখে বিস্ময় নিয়ে কুণালের হাত থেকে প্যাকেটটা নিয়ে বলল, আমার জন্য। কুণাল আরশির মাথায় আলতো চড় দিয়ে বলল, না মিস রাগিনীর জন্য। আরশি খুশিতে গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ কুনো ব্যান ভাই। আমার নামটার এভাবে পিন্ডি না চটকালেও পারতি। কেন? কুনো ব্যান নামটা কি সুন্দর, একদম ইউনিক। কুণাল কিছুটা দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক বাদ দে। তুই যে মাথা মোটা, তোকে বলে আর লাভ কি? এখন প্যাকেটটা খুলে দেখ পছন্দ হয়েছে নাকি। আরশি কুণালে অপমানজনক কথা গা থেকে ঝেড়ে ফেলে বলল, এটার ভিতরে আছেটা কি? খুলে দেখ। আচ্ছা খুলছি। টেবিলের ওপর থেকে ক্যাচিটা দাও। কুণাল আরশির কথা মতো টেবিলের ওপর থেকে ক্যাচিটা এনে তার হাতে দিল। আরশি চুপচাপ ক্যাচিটা হাতে নিয়ে প্যাকেটটা কাটতে শুরু করল। আনা বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপতে ব্যস্ত। তার মা তাকে ওপাশ থেকে বারবার খাবার খেতে ডাকছে, কিন্তু সে তার মায়ের ডাক পুরোপুরি উপেক্ষা করে ফোনে ফেসবুক স্ক্রল করেই যাচ্ছে। আরশ এখনো অফিসে। ফেসবুক স্ক্রল করার এক পর্যায়ে আনার সামনে সাদের ফেসবুক আইডি এলো, সদত চৌধুরী সাদ। আর সবথেকে বড় কথা, আইডিটা থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হয়েছে। আনা তো এটা দেখে অবাকের চরম পর্যায়ে। আনার সময় চেক করে দেখল ফ্রেন্ড রিকোয়েস্ট কালকে পাঠানো হয়েছে। আনা যদিও প্রথমে ভাবল একই নামে ফেসবুকে বহু অ্যাকাউন্ট থাকে, হয়তো একই নামের অন্য কেউ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। কিন্তু আইডিতে ঢোকা মাত্রই তার সেই ভাবনা দূর হয়ে গেল। আইডি সাদের অসংখ্য ছবি পোস্ট করা আছে। আনা সবগুলো ছবি ঘুরে ঘুরে দেখল। প্রতিটা ছবিতে হাজারো মেয়েরা লাইক, কমেন্ট করে রেখেছে। আনা মনে মনে বলল, ও আচ্ছা, ফেসবুকের মেয়েদের ক্রাশ। এর জন্যই সেদিন আমাকে আমার চেহারা নিয়ে এত কথা শোনানো হচ্ছিল। কিন্তু এই বজ্জাত লোকটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠালো? ডালমে জারুর কুচ কালা হে। আমাকে তো এই কালোটাই খুঁজে বের করতে হবে। আনমনে এগুলো ভাবতে ভাবতেই আনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। মেসেঞ্জারে গিয়ে চেক করতেই দেখতে পেল সাদ কিছুক্ষণ আগে অফলাইনে গেছে। তাই আবারও ফেসবুকে এসে স্ক্রল করা শুরু করলো। এটা আমার। আরশি চোখে একরাশ বিস্ময় নিয়ে হাতে থাকা লাল খয়েরি রঙের শাড়িটা দেখিয়ে কুণালের দিকে তাকিয়ে প্রশ্ন করল, যেহেতু তোকে দিয়েছি মানে এটা তোরই। অনেক সুন্দর তোর শাড়িটা। কিন্তু আরশির কিন্তু শুনে কুণালের কপালের মাঝও ভাঁজ পড়ল। কিন্তু কি, পছন্দ হয়নি? আরে না। তাহলে? আরশি চোখে মুখে কিছুটা দুঃখী ভাব এনে বলল, আমি তো শাড়ি পরতেই পারি না। পারিস না তো শিখে নিবি। বিয়ের পর তো তোকে শাড়িই পরতে হবে। এহ, আমি কখনোই শাড়ি পরব না। শাড়ি না পরলে তোর জামাই তোকে ভালো ও বাসবে না। তখন বুঝছি মজা। আরশি এবার উৎফুল্ল মনে বলল, আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দাও। এবার তুমি বলো তো, আমাকে এটা কেন দিলে? কুণাল আরশি প্রশ্নে কিছুটা ভরকে গেল। ইতস্তত কণ্ঠে বলল, কেন আবার দেব? কিছুদিন আগে না তোর জন্মদিন গেল, তখন কাজের চাপে দিয়ে যেতে পারিনি। তাই আজকে আসার সময় নিয়ে এসেছি। ও আচ্ছা, তা তুই কি ভেবেছিলি? কিছুই না। আচ্ছা তুমি এবার যাও, আমি এখন ঘুমাবো। প্রচুর ক্লান্ত লাগছে শরীরটা। দুপুরে খাবি না? না, একেবারে ঘুম থেকে উঠে খাবো। আচ্ছা ঘুমা, আমি নিচে চাই। এটা বলেই কুণাল চেয়ার থেকে উঠে সেটা জায়গা মতো রেখে আশির রুম থেকে বেরিয়ে গেল। ভাই তুমি কোথায়? ভাই ভাই। ফোন হাতে নিয়ে সাদ সারা বাড়ি আদ্রকে খুঁজে চলছে আর ভাই ভাই করে চিল্লাচ্ছে। সিমি সাদকে এভাবে চেঁচাতে দেখে বলল, কি হয়েছে বাদরমুখ ভাই আমার? লটারি জিতেছিস নাকি? আদ্র ভাইকে খুঁজছিস কেন? তুই চুপ করতো প্যাচি মুখ। নিজের বড় ভাইকে বাদর মুখ বলতে লজ্জা করে না? সিমি মুখ ভেঙচিয়ে বলল, না রে, বাদর মুখকে বাদর মুখ বলতে আমার লজ্জা লাগে না। মা তোমার মেয়েকে থামতে বলো। আমি কি ওর চুল ছিঁড়ে সোয়েটার বানাতে দিয়ে আসবো? সিমি চেতে গিয়ে বলল, হু, তুই আমার চুল ছিঁড়ে সোয়েটার বানাতে দিতে আসবি? আমি তো বসে বসে আঙুল চুষব। তোর চুল দিয়ে এই শীতেই আমি জুতো বানাবো, দেখে নিস। শাহিদা বেগম ছেলে মেয়ের এমন ঝগড়া শুনে রুম থেকে বেরিয়ে এলেন। মাকে দেখেই সাদ আর সিমি চুপ হয়ে গেল, যেন একটু আগে কিছুই হয়নি। কি হয়েছে এখানে? তোদের জ্বালায় কি আমি দুদণ্ড শান্তিতেও থাকতে পারবো না? সিমি আর বাড়িয়ে বলল, কই কি হয়েছে মা? কোথায় আবার কি হলো? শাহিদা বেগম সিমির কান মলে দিয়ে বলল, এখন কিছুই বুঝিস না, তাই না? এতক্ষণ দু ভাই বোন মিলে ঝগড়া করে পুরো বাড়ি মাথায় তুললি। এখন বলছিস কই কি হয়েছে মা? তোদের দুটোকে না বলেছি একজন আরেকজনের কাছ থেকে 20 হাত দূরে থাকবি? সাদ বলল, আমি তো দূরেই ছিলাম। তুই দূরে থাকলে ঝগড়া হলো কি করে? ঝগড়া শুরু করেছে কে? সিমি চটপট করে সাদের দিকে আঙুল দেখিয়ে বলল, ও করেছে ঝগড়া শুরু। আমার বয়েই গেছে ওর মতো বাদর মুখর সাথে ঝগড়া করতে। একদম মিথ্যে বলবি না শিমের বিচি। থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দেব।
সিমি কান্নার অভিনয় করে শাহিদা বেগমকে বলল, দেখো মা দেখো, তোমার ছেলে নাকি আমাকে থাপ্পড় দিবে। তোমার সামনে দাঁড়িয়ে আমাকে মারার কথা বলছে। ভাবতে পারো ওর সাহস কত। আচ্ছা নাটক বাজের পাল্লায় পড়লাম তো। দেখো মা আমি ভাইয়াকে খুঁজছিলাম। তোমার ওই আদরের মেয়েই আগে আমার গায়ে পরে ঝগড়া শুরু করেছে। বিশ্বাস করলে করো, না করলে নাই। এটা বলেই ছাদে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সিমিও নাক কুচকে বলল, এই বজ্জাত ছেলেটাকে মাঝে মধ্যে মন চায়। থাক আর বললাম না। হুহু। এটা বলে সিমিও নিজের রুমে চলে গেল। শাহিদা বেগম নিজের দুই ছেলে মেয়ের এমন কাহিনী দেখে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। বিড়বিড়িয়ে বলল, কোন দুঃখে যে এত অল্প সময়ের ব্যবধানে দুটো বাচ্চা নিতে গেলাম কে জানে। একটা ছোট ভুল, সত্যি সারা জীবনের কান্না। না মেয়েটা ছেলেটাকে বড় ভাই মানে, না ছেলেটা মেয়েটাকে ছোট বোন মানে। দুটোরই রক্ত গরম, দুটোই হয়েছে ওদের বাপের মতো। এক রক্ত। আমার রক্ত হলে নিশ্চয়ই এত খারাপ হতো না। শাহিদা বেগম আফসোসের সুরে একাকী কথাগুলো বলে লাগলেন। আরশি প্রায় ঘুমিয়ে পড়েছিল। ঠিক তখনই দরজার কারো করা নাড়ার শব্দে আরশির কাঁচা ঘুমটা ভেঙে গেল। আরশি চড়া গলায় বলল, কে রে? এই অসময়ে আমার শান্তির ঘুমে অশান্তির ছায়া ফেলতে রুমের দরজায় কে করা নাড়লি? অপর পক্ষ নিশ্চুপভাবে আবারের দরজায় করা নাড়ল। আরশি এবার কিছুটা বিরক্ত হয়ে উঠে বসল। তার চোখে মুখে এখনো ঘুম লেপ্টে আছে। জিজ্ঞেস করছি নাকে, কথা কানে যায় না নাকি? আজব তো। কে? আরশি চোখ কচলাতে কচলাতে কথাগুলো বলল, আমি। হঠাৎ অভ্রের কণ্ঠ কানে আসতেই আরশির চোখ থেকে ঘুম কর্পূরের মতো উবে গেল। আরশির ঘুম জড়ানো কণ্ঠে বলল, আপনি এখানে? খিদে পেয়েছে আমার। তো নিচে গিয়ে খাবার খান। আমার এখানে কি? আমি কি এখানে খাবার নিয়ে বসে আছি? আমার ঘুম পাচ্ছে। জানতো এখান থেকে। আরশি শোন। হু। আমার হাতে ব্যথা। তো আমি কি করব? কায়রা আপুকে ডেকে দেব। ওকে দিয়ে আমার কি কাজ? আমাকে দিয়ে যে কাজ। তুই আর ও কি এক হলি নাকি? না তো, এক হব কেন? সে আলাদা মানুষ। আমি আলাদা মানুষ। সে আপনার খালাতো বোন, আমি আপনার চাচাতো বোন। আমি ও কথা বলিনি। তাহলে তোকে বুঝতে হবে না। তুই গিয়ে নিচ থেকে খাবার নিয়ে রুমে আয়। মা আর সেজো মা খালামনিদের খাওয়াতে ব্যস্ত। ও আচ্ছা। এর জন্যই আজকে আমাকে মনে পড়ল। আমিও তো বলি, আজকে হঠাৎ আমার কথা মনে পড়ল কেন? আরশির কথা শুনে এবার অভ্র তাকে কিছুটা ধমক দিয়ে বলল, একদম চুপ। নিয়ে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবি তুই। 5 মিনিট সময়। আর এর মধ্যে যদি আমি খাবার সহ তোকে আমার রুমে না পাই, তাহলে আমার হাত ঠিক হলে এই হাত দ্বিতীয়বারের মতো তোর পিঠে ভাঙব। আর হ্যাঁ, নিচে যাওয়ার সময় গায়ে ওড়না পেঁচিয়ে যাস। আবার এভাবেই চলে যাস না যেন। এটা বলেই অভ্র নিজের রুমে গেল। আরশির কথা শুনে এবার অভ্র তাকে কিছুটা ধমক দিয়ে বলল, একদম চুপ। নিয়ে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবি তুই। 5 মিনিট সময়। আর এর মধ্যে যদি আমি খাবার সহ তোকে আমার রুমে না পাই, তাহলে আমার হাত ঠিক হলে এই হাত দ্বিতীয়বারের মতো তোর পিঠে ভাঙব। আর হ্যাঁ, নিচে যাওয়ার সময় গায়ে ওড়না পেঁচিয়ে যাস। আবার এভাবেই চলে যাস না যেন। এটা বলেই অভ্র নিজের রুমে গেল। আরশি অভ্রের কথার আগা মাথা কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ থ মেরে বসে রইল। পরক্ষণেই চোখ আয়নার দিকে পড়তেই সে জোরে চেঁচিয়ে উঠল। আরশির চিৎকারের শব্দ শুনে অভ্র নিজের রুম থেকে বেরিয়ে আরশির রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে তোর? কাকের মতো কাকা করছিস কেন? সারাদিন, সারা মাস, সারা বছর তো করিস। বাড়ির লোকদের তো নিজের এই বেসুরো গলার আওয়াজ শুনিয়েছিসই। এখন কি অতিথিদের ও শোনানোর ইচ্ছে জেগেছে মনে? আরশি অভ্রকে দরজার সামনে দেখে দ্রুত বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে দিল। ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজের যুবতী বোনের ঘরের সামনে বারবার নখ না দিয়ে আসতে লজ্জা লাগে না? অভ্র কিছুক্ষণ আরশিকে দুচোখ দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, তুই আর যুবতী? তোর মধ্যে এমন কি আছে যা দেখে তুই এখন নিজেকে যুবতী ভাবছিস? এই তো সেদিনই আমার সামনে ন্যাংটো হয়ে ঘুরলি। অভ্রের কথা শুনে আরশির কান গরম হয়ে গেল। সে দাঁত দিয়ে জিহ্বা কেটে বলল, ছি অভ্র ভাই, আপনি তো আগে এমন ছিলেন না। হসপিটাল থেকে কি কোনোভাবে আপনাকে পাল্টে দেওয়া হয়েছে যেভাবে টিভি সিরিয়ালে বাচ্চা পাল্টায়? অভ্র আরশির রুমে ঢুকে মাথায় হালকা মেরে বলল, হ্যাঁ, পাল্টে দিয়েছে তো। কিন্তু তা হসপিটালের লোকেরা না। তুই পাল্টে দিয়েছিস। যা, এখন কথা না বলে খাবার নিয়ে আয়। তাড়াতাড়ি। 2 মিনিটের মধ্যে যদি খাবার না পাই, তাহলে কায়রাকে বলবো তোকে যেন ন্যাংটো আরশি বলে ডাকে। অভ্র ভাই, এটা কিন্তু ঠিক না। ঠিক না বেঠিক তা পরে ভাবা যাবে। আপাতত তোর হাতে 1 মিনিট 25 সেকেন্ড আছে। আরশি অভ্রের কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে চুপচাপ বিছানা থেকে উঠে দৌড়ে নিচে চলে গেল খাবার আবার জন্য। কি হলো? দৌড়াচ্ছিস কেন?
আরশি হাঁপাতে হাঁপাতে বলল, খাবার দাও মেজমা। খাবার তো দেব, বসো এখানে। ওদের খাওয়া হলেই তোদেরকে ডাকতাম। আরশি গ্লাস হাতে নিয়ে কিছুটা পানি খেয়ে বলল, না এখনই দাও, তাড়াতাড়ি দাও, চুটি করে বসো তো, পেটে কি ডায়নোসর গেছে? কুনাল তাসলিমা বেগমকে বললেন, খালাম্নি তুমি ওকে খাবারটা দিয়ে নাও আগে, হয়তো অনেক খিদে পেয়েছে। আরশি তুই এখানে বসো তো। কুনাল আরশির দিকে তাকিয়ে আরশিকে ইশারায় তার পাশের চেয়ারে বসতে বলল। কায়রা কুনালের কথা তাল মিলিয়ে বলল, হ্যাঁ লাল টমেটো, বসো বসো, খেয়ে নে। আরশি কিছুটা মুখ ফেটিয়ে বলল, না গো কায়রা আপু, তুমি খাও, আমি খাবো না এখন। ফাহিমা বেগম পাশ থেকে আরশির কান মলে দিয়ে বলল, তাহলে দৌড়ে দৌড়ে নিচে এলি কেন? খাবার যখন খাবিই না, তাহলে মেছো ভাবিকে খাবার দেওয়ার জন্য এত তাড়া দিলি কেন? আরে ছোট মা, কি করছো? লাগছে তো কানে, কানটা ছিঁড়ে ফেলবো নাকি? কানটা একবার ছিঁড়ে গেলে কিন্তু তোমাদের এই লস। সারা জীবন আমাকে ঘাড়ের ওপর বসিয়ে খাওয়াতে হবে, বলে দিলাম। তাসলিমা বেগম আরশির কথা শুনে বলল, হ্যাঁ রে ছোট, ওর কানটা একটু ভালো করেই মুছে দে, ওর কথার কোনো তাল ঠিক নেই। এই বলছে খাবার দিতে, আবার এই বলছে খাবো না। আরে আগে শোনো তো আমার কথা। ফাহিমা বেগম আরশির কান আরেকটু মুছে দিয়ে বলল, কি শুনবে তোর কথা? বল, আগে কান ছাড়ো, তারপর বলছি। ফাহিমা বেগম আরশির কান ছেড়ে বলল, আচ্ছা এখন বল। আরশি নিজের কানের ওপর আলতো ভাবে হাত বুলিয়ে বলল, ইসরে, কানের হাড় সবগুলো ভেঙে ফেলল। তাসলিমা বেগম ভাতের চামচ উঁচিয়ে বললেন, তাড়াতাড়ি বলো খাবার কেন চেয়েছ, না হলে এই কানের যে হাল, অন্য কানের হালও অমন হবে। আরশি কান ডলতে ডলতে বলল, তোমার ছেলে খাবার চেয়েছে। অভ্র, তোমার আর কয়টা ছেলে আছে শুনি? তা তো ধীরেসুস্থেই বলতে পারতি যে অভ্র খাবার চেয়েছে। তা না করে এখানে এসে লাফালাফি শুরু করলি কেন? লাফালাফি করেছি কি সাথে? তোমার ছেলে 2 মিনিটের মধ্যে খাবার চেয়েছে। না হলে কি? কিছু না, তুমি তাড়াতাড়ি খাবার বেড়ে দিয়ে আমাকে তোমার ছেলের হাত থেকে উদ্ধার করো। তাসলিমা বেগম তাড়াতাড়ি ওভরের প্লেটে খাবার সাজিয়ে আরশির হাতে দিল। আরশি খাবারের প্লেট হাতে নিয়ে যেতে নিতেই কায়রা দ্রুত তার খাওয়া শেষ করে আরশিকে থামিয়ে দিলে। লাল টমেটো শোন, ডাকটা আরশির কানে যেতেই তার রাগ হতে লাগলো। এমনিতে কায়রাকে সে দুচোখে সহ্য করতে পারে না, তার উপর এখন আবার তাকে কিসব উদ্ভট নামে ডাকছে। আরশি কায়রার কথা শুনে থামলেও পিছনে ফিরে তাকালো না। অগত্যা কায়রা চেয়ার থেকে উঠে গিয়ে আরশির সামনে গিয়ে বলল, দে প্লেটটা এদিকে দে, আমি নিয়ে যাচ্ছি। তুই তো দুপুরে খাসনি, গিয়ে খেয়ে নে যা। অভ্র ভাইকে খাবার আমি দিয়ে আসছি। এটা বলে আরশির হাত থেকে কায়রা খাবারের প্লেট নিয়ে নিতে উদ্যত হতেই আরশি কায়রার সামনে থেকে প্লেট সরিয়ে নিল। সে কি কথা কায়রা আপু, তুমি অতিথি মানুষ, তুমি কেন বাড়ির কাজ করতে যাবে? বেড়াতে এসেছো, দুদিন শুয়ে বসে কাটাও। খেয়ে উঠেছো, এখন গিয়ে একটু বিশ্রাম নাও। আমি না হো অভ্র ভাইয়ের খাবারটা তার ঘরে নিয়ে যাচ্ছি। তুই খাসনি, তাই তো বললাম। আর আমি অতিথি বলে কি বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকবো নাকি? আমি তো এ বাড়ির মেয়ের মতো, তাই না খালাম্নি? কায়রা তাসলিমা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। তাসলিমা বেগম এগিয়ে এসে কায়রার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ তো, তুই তো এ বাড়িরই মেয়ে। কায়রা তাসলিমা বেগমের কথা শুনে আরশির দিকে তাকিয়ে বিজয়সূচক হাসি দিয়ে বলল, তাহলে খালাম্নি, অভ্র ভাইয়ের খাবারটা আমি নিয়ে যাই। তাসলিমা বেগম কিছু একটা ভেবে বলল, না রে মা, আরশিই নিয়ে যাক। অভ্র যখন ওকে বলেছে, তখন ওই খাবারটা নিয়ে যাক। আরশির দিকে তাকে, যা তো আরশি, গিয়ে অভ্রকে তাড়াতাড়ি খাবারটা দে। আর খাবারের পরে যে ওষুধগুলো আছে, ওগুলো ও খেতে মনে করিয়ে দিস। ঠিক আছে মেজো মা। এটা বলেই আরশি কায়রাকে ভেঞ্চি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আরশির ভেঞ্চি দেওয়া আর কারো চোখে না পড়লেও কায়রা ঠিকই খেয়াল করেছে। তাই সে চুপচাপ মুখে কিছু না বললেও ফুসফুস করতে করতে নিজের রুমের দিকে হাঁটা চলে গেল। আরশি আর কায়রা চলে যেতেই তাসলিমা বেগম ফাহিমা বেগমকে নিয়ে কুনালদের সাথে খেতে বসে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই শিকদার বাড়ির ডাইনিং টেবিল মেয়েরই খুশগল্পে মেতে উঠল। কুনাল কোনোমতে নিজের খাবার শেষ করে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। তাসফিয়া সেই সকাল থেকে কলেজের কিছু অ্যাসাইনমেন্টের জন্য কলেজেই আটকে আছে। ফাহিমা বেগম তার ছেলে মেয়েদের আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে। বাড়ির পুরুষেরা ব্যবসায়িক কাজের জন্য সকলে আপাতত শহরের বাইরে আছে। ভাই তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। বলতে বলতে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠল। আদ্র ল্যাপটপে কারোর সাথে ভিডিও কনফারেন্সে ব্যস্ত। সাদকে দেখে আদ্র তাকে ইশারায় চুপ থাকতে বলল। সাদ ও আদ্রের কথা মতো তার ফোন হাতে নিয়ে কিছুটা পাশেই চুপচাপ দাঁড়িয়ে রইল। আদ্র প্রায় 20 মিনিট যাবৎ কনফারেন্স কন্টিনিউ করল।
তারপরে ল্যাপটপ অফ করে তীক্ষ্ণ দৃষ্টিতে সাদের দিকে তাকালো। সাদ ব্যতিব্যস্ত কণ্ঠে আদ্রকে জিজ্ঞেস করলো, ভাই তুমি তো এখনো আমাদের বিজনেসে জয়েন করনি, তাহলে কাদের সাথে কনফারেন্সে ছিলে? সাদের উৎসুক দৃষ্টি দেখেও আদ্র বিষয়টা এড়িয়ে গেল। বসা থেকে উঠতে উঠতে বলল, কি জন্য খুঁজছিলি আমাকে সেটা বল আগে। সাদ কিছুটা ইতস্তত কণ্ঠে বলল, না মানে ভাই। আদ্র সাদের কাঁধে হাত রেখে বলল, কি? আনা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। সাদ অবাক কণ্ঠে আদ্রের দিকে প্রশ্ন ছুড়ল, তুমি জানলে কিভাবে? জানি আমি সবই জানি। আদ্র কিছুটা হেসে বলল, মানে কি তুমি? আদ্র সাদের কথা থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ আমি সেদিন তোর আইডি থেকে ওকে রিকোয়েস্ট দিয়েছিলাম। এটা কি করলে ভাইয়া? এখন ওই মেয়ে আমাকে নিয়ে কি ভাববে? কি করলে এটা? আদ্র ভাবলেশহীন ভাবে বলল, কি আর ভাববে আমি নিশ্চয়ই ওই ছেলেদের মতো, যারা মেয়ে দেখলেই তাদের রিকোয়েস্ট দেয়। আল্লাহ, তুমি এটা কি করলে ভাই? আমার মান ইজ্জত শেষ। আমি আর এই আইডি রাখবো না, আজকেই ডিলিট দেব। আগে ব্লক দিয়ে নিয়ে এটাকে। এটা বলেই সাদ আনার প্রোফাইলে ঢুকলো। 3 ডটে ক্লিক করে যেই না আনায়াকে ব্লক দিতে যাবে ঠিক তখনই আনার আইডি থেকে মেসেজের নোটিফিকেশন এলো। আদ্র আনার মেসেজ আসতে দেখেই সাদের হাত থেকে দ্রুত ফোন কেড়ে নিল। ভাই আমার ফোন দাও। দাঁড়া, মেসেজের রিপ্লাইটা দিয়ে নি। না ভাই, ভুল করেও এমন করো না। আমার এত বড় সর্বনাশ তুমি করতে পারো না। আমার বেঁচে থাকা মান ইজ্জতের আর 12টা বাজিও না ভাই, প্লিজ তোমার পায়ে পড়ি। ফোনটা আমাকে দিয়ে দাও। সাদ এগুলো বলতে বলতে আদ্রের হাত থেকে ফোন নেওয়ার তুমুল চেষ্টা চালালেও শেষমেশ তার সকল প্রচেষ্টা বৃথা গেল। আদ্র কিছুক্ষণ বাদে সাদের কাছে ফোন ফিরিয়ে দিলে বলল, নে এখন। কিন্তু ভুল করেও আনায়াকে ব্লক দেওয়ার চেষ্টা করিস না। তাহলে একদিন যাদের সাথে টাইম পাস করেছিস তাদের মধ্যে কাউকে ধরে তোকে বিয়ে দিয়ে দেব। আদ্রের কথা শুনে সাদ চিৎকার দিয়ে বলে উঠল, না, এই সাদ চৌধুরী কখনো ফেলে দেওয়া ছাপা আর মুখে তুলবে না। দরকার পড়লে সারা জীবন বিয়ে না করে থাকবো, তবুও কোনো এক্সকে বিয়ে করে জীবন রসাতলে পাঠাবো না। গুড। এখন চুপচাপ আনার সাথে কনভারসেশন কন্টিনিউ কর। মেয়েটা ভালো, দেখতে ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো, পড়ালেখায়ও ভালো, কচুর ভালো, জল্লাদ মেয়ে একটা। তুমি তো চেনই না দেখছি। আদ্র সাদের মাথায় হালকা চট দিয়ে বলল, তোর এক্সগুলোর থেকে 1000 গুণে ভালো আছে, তাই ওকে ব্লক করার কথা ভাবিসও না। তাহলে আমি যা বলেছি সেটাই। জানিসই তো আমি যা বলি তাই করি। এটা বলেই আদ্র কিছুটা বাঁকা হেসে নিজের ল্যাপটপ নিয়ে নিচে চলে গেল। আদ্র চলে যেতেই সাদ ধপ করে ছাদের কোনায় রাখা দোলনায় বসে পড়ল। তার এখন যদিও নিজের হাতে নিজের কপাল কাটিয়ে ফেলতে ইচ্ছে করছে, তবুও নিজের এই প্রবল ইচ্ছেকে দমিয়ে রেখে মনে মনে বলল, ওই জল্লাদ মেয়েকে এই সাদ চৌধুরী পটাবে, বিয়ে করবে, প্রেম করবে। নো, নেভার। ওই মেয়ে দুনিয়ার শেষ মেয়ে হলেও এই সাদ চৌধুরী তাকে বিয়ে করবে না, প্রেম করা তো দূর। কিন্তু এক্স ভাই বলেছে ব্লক না দিতে, ঝগড়া করতে তো বারণ করেনি। এমন কথা বলবো যে ওই শাকচুন্নি নিজেই আমাকে ব্লক দিবে। এগুলো ভাবতে ভাবতেই সাদ নিজেই নিজের বুদ্ধির প্রশংসা করে কাঁধ চাপড়ে নিজেকে বাহবা দিতে লাগলো। তারপরে আনার সাথে ঝগড়া করার উদ্দেশ্যে আনার আইডিতে ঢুকলো। আনার আইডিতে ঢুকেই সাদ দেখলো আনা অফলাইন। মেসেজের দিকে চোখ যেতেই দেখলো আনার দেয়া প্রথম মেসেজটা ছিল, এই যে মিস্টার পাদ চৌধুরী রিকোয়েস্ট দিলেন কোন দুঃখে। নিজের নামের এমন বিকৃত উচ্চারণ দেখে সাদের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কিছু করা মেসেজ লেখার জন্য কিবোর্ডে হাত দিতেই আদ্রের রিপ্লাইটা তার চোখে পড়ল। এই যে মিস সুন্দরীদের মুখে নামের এমন বিকৃত উচ্চারণ মানায় না। মেসেজ দেখে সাদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আদ্র আনায়াকে সুন্দরী বলেছে, এটা ভাবতেই তার পেট ফেটে হাসি এলো। সে দেখল আদ্রের দেয়া মেসেজ সেন্ড হলেও আনা এখনো সিন করেনি। তাই দ্রুত মেসেজটা আনসেন্ড করে ফোনটা সামনে রেখে সে হাসতে লাগলো। তাও যেমন তেমন হাসি নয়, একেবারে ছাদ কাঁপানো হাসি, যেন আদ্রের আনায়াকে সুন্দরী বলার সুবাদে সে জীবনের সবথেকে বড় জোকস শুনে ফেলেছে। অভ্র ভাই আপনি কোথায়? বাথরুমে নাকি? আরশি অভ্রের রুমে গিয়ে চিৎকার দিয়ে অভ্রকে ডাকছে আর জিজ্ঞেস করছে। শেষমেশ রুমে অভ্রের কোনো সারা শব্দ না পেয়ে আরশি খাবার নিয়ে আবারও নিচে চলে যেতে নিচ্ছিল, ঠিক তখনই অভ্র আরশির রুম থেকে আরশিকে ডাক দিল। আরশি খাবারের প্লেট হাতে নিজের রুমে যেতেই দেখতে পেল অভ্র তার বিছানায় শুয়ে আরামসে ফোন চাপছে। আপনি এখানে? আমার বিছানায় কেন শুয়েছেন? আপনার রুমে গিয়ে শুয়ে থাকুন। অভ্র আরশির কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে তার ফোনটা আরশির দিকে ফিরিয়ে ধরল। আরশি কিছু বুঝতে না পেরে কপাল কুঁচকে বলল, কি বাজে কয়টা দেখেছিস? তোকে খাবার আনতে 2 মিনিট দিয়েছিলাম, তুই 20 মিনিট লাগিয়েছিস।
এখন দেখছি আমি যা বলেছিলাম সেটাই করতে হবে। মানেটা সিম্পল। আমি এখন কায়রাকে ডাকবো আর বলবো যে তোকে যেন। বাকি কথা বলার আগেই আরশি এসে অভ্রের মুখ চেপে ধরল। দেখুন অভ্র ভাই, ছোটবেলায় সবাই ন্যাংটো থাকে। আমিও ছিলাম, আপনিও ছিলেন, কায়রা আপু, তাসুপু, কুনাল ভাইয়া সবাই ছিল। এই জিনিস এত বড় করার কি আছে? অভ্র নিজের মুখের ওপর থেকে আরশির হাত সরিয়ে বলল, ছোটবেলায় তুই ন্যাংটো থাকতে পারিস, আমি ছিলাম না। কেন, আপনি কি জামা কাপড় সহ জন্মাইছিলেন? হ্যাঁ, ভদ্র লোকেরা ওভাবেই জন্মায়। ওরা তোর মতো ন্যাংটো থাকে না। আরশি এবার ফুসফুস করে বলল, এবার কিন্তু বেশি হচ্ছে অভ্র ভাই। আপনি আমাকে এভাবে পোছাতে পারেন না। আমি কিন্তু বড় বাবাকে বলে দেব। অভ্র ভেঙিয়ে বলল, হলে আমাল বল বাবাল আদুলে মেয়ে। যা তো এখান থেকে। আরশি খাবারের প্লেট টেবিলে রেখে বলল, এই নিন খাবার, খেয়ে নিয়েন। গেলাম আমি। আরশি খাবার রেখে চলে যেতে নিতেই অভ্র তাকে পিছন ডেকে বলল, আরশি শোন। আরশি বিরক্ত ভরা কণ্ঠে বলল, কি? গিয়ে কায়রাকে এখানে পাঠিয়ে দিস তো। কেন? ওকে তো বলতে হবে যেন তোকে। অভ্র ভাই, ভাল লাগছে না কিন্তু এসব। তো আমি কি করব? তোকে বললাম 2 মিনিটে খাবার নিয়ে আসতে। তুই লাগালি 20 মিনিট। আমার কথা মতো 2 মিনিটে খাবার নিয়ে এলে তো আমাকে এই কথা কায়রাকে বলতে হতো না। আরশি অভ্রের দিকে কিছুটা এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, দেখুন অভ্র ভাই, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। কিন্তু প্লিজ, কায়রা আপুর সামনে আমার মান ইজ্জতের ফালুদা বানিয়েন না। অভ্র চোখ সংকুচিত করে বলল, যা বলবো তাই করবি। হ্যাঁ, আচ্ছা। এখন আপাতত আমাকে খাবারটা খাইয়ে দে। বাকি কাজগুলো কিছুক্ষণ পরে বলছি। এই যে মিস্টার পাদ চৌধুরী, কি আনসেন্ট করলেন? অনলাইনে আসতেই এমন একটা মেসেজ দেখে সাদের ভালো মুডটা মুহূর্তের মাঝে বিগড়ে গেল। সে রিপ্লাই দিল, এই মেয়ে, ছেলেদের আগে মেসেজ দিতে লজ্জা লাগে না। ওপাশ থেকে মেসেজ সিন হলো, কিন্তু কোনো রিপ্লাই এলো না। সাদ ভাবল এবার নিশ্চয়ই আনা তাকে ব্লক করে দিবে। কিন্তু তার ভাবনা 100% ভুল প্রমাণিত করে আনা বেশ কিছুক্ষণ পরেই রিপ্লাই দিল। ছেলেদের যদি মেয়েদেরকে রিকোয়েস্ট দিতে লজ্জা না লাগে, তাহলে মেয়েদের কেন লজ্জা লাগবে? আর হ্যাঁ মিস্টার পাদ চৌধুরী, নিজে আগে রিকোয়েস্ট দিয়ে এখন ভাব নিচ্ছেন। ভাবটা কোত্থেকে আসে ভাই? আমি কি আপনাকে রিকোয়েস্ট দিয়েছি? ভুল করে রিকোয়েস্ট চলে গেছে। না হলে আপনাকে রিকোয়েস্ট দিতে এই সাদ চৌধুরীর বই গেছে। আপনার থেকে 1000 গুণ সুন্দরী মেয়েদের মেসেজ ইনগুর লিস্টে রেখে দিয়েছি। আগে মেসেজ দিয়ে আবার বড় বড় কথা। আমারও ভুল করে মেসেজ চলে গেছে ভাই। না হলে আপনার মতো এমন হনুমান মুখকে আমি আমার হাত দিয়ে কেন, পায়ের গোড়ালি দিয়েও মেসেজ দিতাম না। হুহু জানা আছে। সুন্দর ছেলে দেখলো না, অমনি মেসেজ দেওয়া শুরু। কথাটা আমার আপনাকে বলা উচিত। কি? সুন্দর মেয়ে দেখলো না, অমনি ফেসবুক আইডি খুঁজে রিকোয়েস্ট দেয়া শুরু। যেই না চেহারা, অমন চেহারার দিকে এই সাদ চৌধুরী ফিরেও তাকায় না। হ্যাঁ, শুধু পাদ চৌধুরী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সাদ কখন যে আনার সাথে চ্যাটিং করতে করতে সিঁড়ি কাছে চলে এসেছে খেয়াল নেই। হঠাৎ সিঁড়ি দিয়ে পরে যেতে নিতেই আদ্র তাকে ধরে ফেলল। কি অবস্থা? প্রেমের পরে দিক বেদিক সব খেয়াল শেষ। আমি না থাকলে তো এতক্ষণে হাত পা ভেঙে ফ্লোরে গড়াগড়ি খেতি। সাদ আদ্রের কথা শুনে তেতে উঠল। আমি প্রেমে পড়ব কেন? তোমার দেওয়া ঝামেলা সামলাতেই তো হিমশিম খাচ্ছি। আদ্র সাদের কাঁধে হাত রেখে বলল, মেয়ে মানুষ কখনো শান্তিপ্রিয় হয় শুনেছিস? মেয়ে মানুষ হলো ঝামেলাপ্রিয়। তোর তো কপাল ভালো, ঝামেলা হলেও তুই এখন ওর সাথে কথা বলতে পারছিস। আর আমাকে দেখ, তোর ভাবির সাথে কথা বলার অভাবে দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছি। সাদ আদ্রের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। মানুষের সাথে কথা বলার অভাবে মানুষ শুকিয়ে যায়, এই কথা সে জীবনে প্রথম শুনল। তবুও নিজেকে সামলে বলল, তোমাকে দেখে তো কোনো দিক থেকে মনে হচ্ছে না যে তুমি শুকিয়ে যাচ্ছ। দিব্যি তো হাতে পায়ে ভালোই আছো। আমি কি বলেছি যে আমার শরীর শুকিয়ে যাচ্ছে? মন শুকিয়ে যাচ্ছে আমার। ও হহ, মনে প্রেমের ঢেউ, বুঝলো না তো কেউ। এটা বলেই আদ্র দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে হাঁটা দিল। আদ্র যেতেই সাদ আবারও ফোনের দিকে তাকালো। মেসেজের রিপ্লাই না পাওয়ায় আনা আবার ও মেসেজ দিয়েছে। মিস্টার পাদ চৌধুরী, বেঁচে আছেন নাকি মারা গেছেন? দেখুন, আমার নামকে এভাবে ভেঞ্চানোর অধিকার আপনাকে কে দিয়েছে? কে আবার দিবে? আমি নিজের অধিকার নিজেই বানিয়ে নিয়েছি। তা নিবেন না? এত সুন্দর নাম কি আর আপনার মুখে সইবে? কুকুরের পেটে কি আর কি সহ্য হয়? কি সুন্দর চেহারা, নাম রাখছে তার পেয়ারা। সাদ কিছু একটা ভেবে আনার সাথে আর ঝগড়া বাড়ালো না। শুধু লিখল, আমাকে ব্লক দিন প্লিজ। আপনার মতো মেয়ের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। কেন ভাই? আপনার সাথে হাত নেই? না নেই। থাকলে তো আর আপনাকে বলতাম না। ওহ,
যদি হাতই না থাকে তাহলে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম তখন কি হাত উড়ে উড়ে এসেছিল? আপনার মনে হয় আমার সাথে কথা বলার একটু বেশি শখ? না হলে এতক্ষণ ঝগড়া করার পরেও না ব্লক দিয়ে থাকতে পারতেন না? মেসেজটা লিখে সেন্ড বাটনে ক্লিক করতেই সাদ দেখল আনা আর অনলাইনে নেই। হুট করে অফলাইনে চলে গেছে। সাদ নিজের ভাগের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মরে গেলেও ভাইয়ের কথায় এই মেয়েকে পটাতে পারবো না। প্রেম, বিয়ে তো দূর। হে আল্লাহ, তুমি যদি এই মেয়েকে আমার কপালে রেখে থাকো তাহলে এক্ষুনি আমার জোড়া পাল্টে দাও। এই ঝামেলাবতীর সাথে আমার জীবনেও কিছু হওয়া পসিবল না। কি হলো বস? এখনো হ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? অভ্রের কণ্ঠ কানে যেতেই আশির ভাবনার সুতো ছিঁড়ে গেল। কি? বলেছি বসো আর তাড়াতাড়ি আমাকে খাইয়ে দে। পেটে ইঁদুর লাফাচ্ছে। না, আমি পারবো না। নিজের খাবার নিজে খান। একটু আগে না বললি আমি যা বলবো তাই করবি। তাহলে এখন আবার পারবো না বলছিস কেন? আমি চামচ এনে দিচ্ছি, আপনি নিজেরটা নিজে খান। এটা বলেই আশি চলে যেতে নিচ্ছিল, কিন্তু অভ্র তার হাত ধরে তাকে থামিয়ে দিল। তোকে খাইয়ে দিতে বলেছি মানে তুইই খাইয়ে দিবি, তাও নিজের হাতে? আমি আর কিছু শুনবো না। যা গিয়ে হাত ধুয়ে আয়। আশি যে দেখিয়ে বলল, পারবো না হাত ধুতে। সমস্যা নেই, হাত না ধুয়েই খাওয়া। তোর হাতের জীবাণু যদি আমার পেটে চলে যায় আর আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমার সেবা শুশ্রূষা করার জন্য তোকেই দিনরাত খাটতে হবে। আমার সমস্যা কি? নে এবার খাওয়ানো শুরু কর। আরশি বুঝল এখান থেকে ছাড়া পাওয়ার আর কোনো উপায় নেই। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ হাত ধুয়ে এসে অভ্রকে খাইয়ে দিতে লাগলো। অভ্র আপন মনে আরশির দিকে তাকিয়ে আছে। আর আরশি একদম পাকা গিন্নিদের মতো মাছের কাঁটা বেছে বেছে ভাতের লোকমা অভ্রের মুখে তুলে দিচ্ছে। অভ্র ও তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। অভ্র খেতেই খেতেই আনমনে আরশিকে বলে উঠল, এর আগে বহুবার মায়ের হাতে নিজের হাতে খাবার খেয়েছি, কিন্তু এবারের মতো এতটা শান্তি আর তৃপ্তি কোনো বারেই পাইনি। অভ্রের কথাগুলো আরশির কানে যেতেই আরশির হাত থেমে গেল। সে মাছের কাটা বাছা বাদ দিয়ে অভ্রের দিকে তাকালো। অভ্রের তীক্ষ্ণ দৃষ্টি তখন তার দিকেই নিবন্ধ। আরশি বেশিক্ষণ সেদিকে তাকাতে পারল না। চোখ নামিয়ে নিল। ভাতের শেষ লোকমাটা অভ্রের মুখে কোনো মতে তুলে দিয়েই নিচে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। যাওয়ার আগে বলে গেল, টেবিলের ওপর পানির গ্লাস রাখা আছে, পানি খেয়ে নিয়েন আর মুখও পরিষ্কার করে নিয়েন। কিন্তু তুই? অভ্রের বাকি কথা না শুনেই আশি দ্রুত রুম থেকে চলে গেল। ভাইয়া চলো না মেলায় যাই। দেখো তোমাকে কত বছর পরে দেখলাম। সেই ছোটবেলার তুমি আমাকে একবার মেলায় নিয়ে গিয়েছিলে, এখন আবার নিয়ে চলো প্লিজ ভাইয়া। মা আমাকে একা যেতে দিবে না। সিমি আদ্রের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের মতো বারবার মেলায় নিয়ে যাওয়ার জন্য আবদার করছে। আদ্র ল্যাপটপে কিছু কাজ করছিল। সে ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে বলে, তুই সাদের সাথে চলে যা সিমি। তাহলেই তো হয়। তুই বাদর মুখর সাথে আমি একা যাব না। তুমিও প্লিজ সাথে চলো, অনেক মজা হবে মেলায়। কিন্তু? কোনো কিন্তু না ভাইয়া। ছোট বোন হিসেবে এটাই তোমার কাছে আমার আবদার। না করবে না প্লিজ? সিমি বাচ্চাদের মতো মুখ করে বলল। আদ্র এবার আর কোনো উপায়ন্তর না পেয়ে সিমির কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আর সাদকেও তৈরি হতে বল। আদ্রের কাছ থেকে মেলায় যেতে সম্মতি পেয়ে সিমি নাচতে নাচতে নিজের রুমে তৈরি হতে চলে গেল। আরশি বিছানায় শুয়ে শুয়ে আনমনে অভ্রের কথাই ভাবছিল। তার যেন কেন মনে হচ্ছে তার মতো অভ্রও তাকে পছন্দ করে। সে ফোনের গ্যালারি খুলে অভ্রের একটা ছবি বের করে তার সামনে রাখল। ছবির দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে পছন্দ করেন তাই না অভ্র ভাই? কিন্তু কখনো বলেন না কেন? আমি তো বাচ্চা না। আমি তো বুঝি আপনি আমাকে পছন্দ করেন। আপনার সামনে গেলেই আমার হৃদস্পন্দন বেড়ে যায়। আপনাকে আমি ভালোবাসি, অনেকটা ভালোবাসি। আমার জীবনের প্রথম প্রেম আপনি। এখন আপনি শুধু একবার মুখ ফুটে বলুন আপনিও আমাকে ভালোবাসেন, তাহলেই। আরশি আর কিছু বলার আগেই পিছন থেকে এক পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল। কে কাকে ভালোবাসে শুনি। আরশি দ্রুত নিজের ফোন অফ করে পিছনে তাকালো। কুনাল চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আরশি চোখমুখ থেকে ঘাবড়ানোর অভিব্যক্তি সরিয়ে মুখে হাসি এনে বলল, কুনাল ভাই তুমি? কুনাল রুমে টুকতে টুকতে বলল, হ্যাঁ আমি। তা কাকে ভালোবাসার কথা হচ্ছিল শুনি। আরশি কিছুটা তুতলে বলল, কই কেউ না তো। কি শুনেছ তুমি? ডাক্তার হয়েও কানে কম শুনো। কুনাল আরশির দিকে কিছুটা এগিয়ে এসে বলল, ধরা পড়া চোরের মতো তোতলাচ্ছিস কেন? কই তোতলাচ্ছি? আরশি মুখে কৃত্রিম হাসি এনে বলল। কুনাল আরশির মাথায় হালকা টোকা দিয়ে বলল, আচ্ছা বাদ দে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কেন? মেলায় যাব তোদের নিয়ে। তা সোফিয়াও এসে গেছে। বাবা জানলে রাগ করবে। আর অভ্র ভাইও রাজি হবে না।
চিন্তা করিস না, আঙ্কেল কিছু জানতেই পারবে না, তারা তো বাড়িতেই নেই, আর বাড়ি ফিরবেও কালকে। আর অভ্র ভাই? অভ্রকে আমাদের সাথেই নিয়ে যাব। অভ্র ভাই যেতে রাজি হয়েছে। আরশি বিস্ময়ে ভরা কণ্ঠে কুণালের কাছে জানতে চাইল। হ্যাঁ রে বাবা, তুই যা, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। কিন্তু? আবার কিসের কিন্তু? বাড়ির কেউ যদি বাবাকে বলে দেয়? কেউ কিছু বলবে না, সবাইকে আমি বলে দেব। তুই গিয়ে তৈরি হয়ে নে আগে। আরশি এবার ঠোঁট জোড়া প্রস্তুত করে একগাল হাসি দিয়ে বলল, ঠিক আছে, তুমি 2 মিনিট দাও, আমি 20 মিনিটে রেডি হয়ে আসছি। এটা বলেই আরশির সময় নষ্ট না করে বিছানা থেকে নেমে নিজের ওয়ারড্রপ থেকে পছন্দের একটা জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করার জন্য। আরশি যেতেই কুণাল হালকা হাসল। হাসলে তার দুগালে টোল পড়ে, যার কারণে তার হাসিটা মারাত্মক সুন্দর লাগে। সে তার চুলে হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, তুই সেই আগের মতোই রয় কেলি রে আরশি। একদম বাচ্চা, মিষ্টি একটা মেয়ে। মনেই হয় না তোর 18 হয়ে গেছে। আদ্রের কালো গাড়িটা এসে থামল মেলার কিছুটা সামনে। সিমি সাত গাড়ি থেকে বেরোতেই আদ্র তাদেরকে দাঁড় করিয়ে গাড়ি পার্ক করতে চলে গেল। গাড়ি পার্ক করে এসে আদ্র সাদ আর সিমিকে নিয়ে মেলার ভিতরে যায়। সাদ মেলার ভিতরে যাওয়ার আগে একবার আনার আইডি চেক করে যায়, কিন্তু এখনো সেখানে থেকে কোনো রিপ্লাই আসেনি। সাদ মনে মনে খুশি হয়। সিমি মেলার মধ্যে ঢুকেই নিজের পছন্দ মতো কেনাকাটা করতে শুরু করে। সাদ আর আদ্র চুপচাপ মেলার এক কোণে দাঁড়িয়েছে, যার ফোনে ব্যস্ত। তাদের মেলায় ঘোরাঘুরি নিয়ে কোনো আগ্রহ নেই। সিমি একলাই খুঁজছে আর নিজের পছন্দের জিনিসগুলো কিনছে। আদ্র ফোনে কিছু একটা করছিল, কিন্তু তখনই হঠাৎ এক মেয়েলি কণ্ঠস্বর তার কানে এসে আঘাত হানে। সে ফোনের স্ক্রিন থেকে চোখে তুলে সামনের চুরির দোকানের দিকে তাকায়। তার ঠোঁট হালকা নড়ে ওঠে, উচ্চারিত হয়, আরশি। আরশি নামটা সাদের কানে যেতেই সাদ অবাক কণ্ঠে বলে, ভাবি? ভাবি এখানে কোত্থেকে আসবে? তুমি কি এখন সব জায়গায় ভাবিকে দেখা শুরু করলে নাকি? সাদের কথা আদ্রের কানে গেলেও সে কোনো উত্তর না দিয়ে চুরির দোকানের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু আরশির পাশে থাকা লোকগুলোর দিকে চোখ যেতেই তার রক্ত যেন গরম হয়ে উঠল। চোখ রক্তবর্ণ আকার ধারণ করল। আদ্র তার থাকে থাকা ফোনটাকে এত জোরে চেপে ধরে রেখেছে যে তার ওপরের গ্লাস ভেঙে তার হাতের কিছু অংশ কেটে গেছে। সেখানে থেকে কিছুটা রক্তও ঝরছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। সাদ দ্রুত এসে আদ্রের হাত থেকে তার ফোনটা নিয়ে নিল। চিন্তিত হয়ে বলল, কি হয়েছে ভাই? এমন করছো কেন? আদ্র সাদের কথা সঠিক কোনো উত্তর না দিয়ে ভারী কণ্ঠে বলল, সিমির কেনাকাটা শেষ হলে তুই ওকে নিয়ে বাড়ি চলে যাস। এটা বলেই আদ্র সেখানে থেকে চলে যেতে উদ্যত হলো। কিন্তু সাদ তাকে থামিয়ে জিজ্ঞেস করল, কিন্তু ভাই তুমি? আমি আজ বাড়ি ফিরব না। এটা বলেই সাদকে কিছু বলার সুযোগ না দিয়ে আদ্র সেখানে থেকে চলে গেল। কুণাল, কায়রা, তাসফিয়া আর অভ্র মেলায় এসেছে। সকলে কুণালের গাড়ি করেই এসেছে। অভ্রের হাতে পায়ে ব্যথা বিধায় তার জন্য হুইল চেয়ার সাথে করে নিয়ে আসা হয়েছে। আরশির নিজেদের সাথে করে ফাহিম আর আফিয়াকে নিয়ে আসার ইচ্ছে থাকলেও ফাহিমা বেগমের জন্য আনতে পারেনি। ফাহিমা বেগম মেলার এত ভিড় ভাট্টার মধ্যে ফাহিম আর আফিয়াকে আসতে দিতে চায়নি। তার উপর কায়রা, আরশি, তাসফিয়া ওরা বাচ্চা মানুষ। অভ্র অসুস্থ। কুণাল একলা কতজনের ওপর খেয়াল রাখবে? এই ভেবে ফাহিমা বেগম আফিয়া আর ফাহিমকে তাদের সাথে আসতে দেয়নি। আরশি, কায়রা আর তাসফিয়া চুরির দোকানের সামনে দাঁড়ানো। চুরি দেখছে। কিছুটা দূরেই অভ্র আর কুণাল কিছু জিনিসপত্র নিয়ে খাটাখাটি করছে। তাদের ইচ্ছে বাড়ির সকলের জন্য অল্প অল্প কিছু হলেও মেলা থেকে নিয়ে যাবে তারা। অভ্র আর কুণাল আফিয়ার জন্য খেলনা পছন্দ করছিল, ঠিক তখনই আরশি হাতে করে এক মুঠ কাচের চুড়ি এনে অভ্রের সামনে ধরল। অভ্র কপালে ভাঁজ ফেলে আরশির দিকে প্রশ্ন ছুড়ল, কি? আরশি বাচ্চাদের মতো মুখ করে বলল, এটা আমাকে কিনে দিবেন অভ্র ভাই। অভ্র এক বাক্যে আরশিকে না করে দিল। আরশি অভ্রকে চুরি কিনে দিতে বলায় যদিও কুণালের প্রথমে কিছুটা খারাপ লেগেছিল, তবুও সে তার খারাপ লাগাকে কাটিয়ে মুখে হাসি এনে আরশিকে বলল, চল আমি দেই, তোর যে যে চুরি পছন্দ হবে সবগুলো কিনে দেব। আরশি কুণালের কথায় খুশি হয়ে বলল, সত্যি? খুব সত্যি? চলবে।